তাহলে প্রাচীনকালে কি বলা হইতো? প্রাচীনকালে জারণ মানে বলা হইতো সে সকল বিক্রিয়াকে যে সকল বিক্রিয়ায় অক্সিজেন বা ঋণাত্মক কোনো কিছুর এডিশন ঘটতো অথবা ধনাত্মক কোনো কিছুর অপসারণ ঘটতো, সেই বিক্রিয়াকে আমরা বলতাম জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কাদের বলা হইতো? বিজারণ বিক্রিয়া বলা হইতো তাদেরকে যাদেরকে, যে সকল বিক্রিয়া কি হইতো, যে সকল বিক্রিয়া হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক কোন একটা কিছুর এডিশন ঘটতো, সংযোজন ঘটতো, অথবা অক্সিজেন বা ঋণাত্মক কোনো কিছুর কি ঘটতো, অপসারণ ঘটতো। তো এটা ছিল কি আমাদের প্রাচীন মতবাদ, ঠিক আছে, পুরনো তত্ত্ব। তো আমরা এই চ্যাপ্টারে প্রাচীন মতবাদ ভুলে যাব, ঠিক আছে, যখন আমরা জৈব যৌগ করবো ইনশাল্লাহ আগামী মাসে। তো জৈব যৌগ করার সময় আমাদের যে প্রাচীন মতবাদ আছে এটা আমরা দরকার হলে চাটাচাটি, মানে ওইটা ছাড়া জারণ বিজারণের কোনো মতবাদ নেই। তো এই টাইপের নিয়ে আমরা ওই পড়াশোনা করবো। আর যখন আমরা 3 নাম্বার চ্যাপ্টার মানে অজৈব রসায়ন করতেছি, পরিমাণগত রসায়ন করতেছি, তখন জারণ বিজারণের আমরা আধুনিক সংজ্ঞা যেটা সেটা ফলো করবো। তো জারণ বিজারণের আধুনিক সংজ্ঞা কোনটা বলতো? আধুনিক সংজ্ঞা অনুসারে জারণ বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় কি ঘটে, ইলেকট্রনের প্রদান ঘটে। তাহলে কোন বিক্রিয়ায় কেউ যদি ইলেকট্রনের দান করে, ঠিক আছে, তাহলে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? জারণ বিক্রিয়া বলবো। আর যে বিক্রিয়ায়, ঠিক আছে, যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়ক ইলেকট্রনের গ্রহণ করে, তখন সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া বলবো, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে মনে রাখো যে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ঠিক আছে, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, এভাবে তোমরা মনে রাখতে পারো। এটা খুবই কমন কমন একটা কথা যে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে কি? জারণ সংখ্যা বাড়ে, ঠিক আছে? তার মানে যে বিক্রিয়ায় কোনো কিছু জারণ সংখ্যা বাড়ে সেটাও কি জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা বাড়ে। তাহলে জারণ বিক্রিয়া যদি ইলেকট্রনের ছাড়ন ঘটে, ইলেকট্রনের ত্যাগ ঘটে, তাহলে বলো তো বিজারণ বিক্রিয়া কি ঘটবে? ইলেকট্রনের গ্রহণ ঘটবে, যেহেতু একটা আরেকটার বিপরীত। তাহলে বিজারণ বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়া কি ঘটে, যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে। তো চলো এই জিনিসটা আমরা খুব বহুল একটা বিক্রিয়ার মাধ্যমে দেখে আসি। তো আমাদের খুব কমন একটা বিক্রিয়া ছিল, যে বিক্রিয়াটা আমরা ওই বাচ্চা কাল থেকে অনেকবার ইউজ করে ফেলছি অলরেডি। তো বিক্রিয়াটা ছিল এরকম: জিঙ্ক প্লাস কপার সালফেট, ঠিক আছে, এইখান থেকে উৎপন্ন হয় কি জিঙ্ক সালফেট যোগ কপার। তো এখানে ওই ধাতু সক্রিয়তা সিরিজ নিয়েও আমরা একটু আলোচনা করে ফেলছিলাম যখন আমরা পরিমাণগত রসায়নের ম্যাথ গুলা করছিলাম, তাই না? আরে তাহলে দেখো তো ভাইয়া, এই বিক্রিয়াতে শুরুতে জিঙ্কের জারণ মান কত ছিল? 0। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে কোনো কি স্বাধীন মৌল বা অণুর টোটাল যে জারণ সংখ্যা সেটা কত হয়? 0 হয়, 9 পড়ে আসছে। আবার হ্যাঁ, এক্স্যাক্টলি। তো কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত বলতো তো ভাইয়া? +2 না? জি ভাইয়া। অবশ্যই +2, অবশ্যই। তাহলে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন, আর বিজারণ মানে কি ইলেকট্রনের গ্রহণ। দেখো তো ভাইয়া, বিক্রিয়ার পরে আমাদের জিঙ্ক সাহেবের জারণ সংখ্যা কত হয়ে গেছে? +2 হয়ে গেছে, কপারের জারণ সংখ্যা 0 হয়ে গেছে। দেখো তো ভাইয়া, এখানে জারণ সংখ্যা বাড়তেছে কার? এখানে জারণ সংখ্যা বাড়তেছে কার বলো তো? ভাইয়া জিঙ্কের। জিঙ্কের 0 থেকে 2 হচ্ছে। তাহলে যার জারণ সংখ্যা বাড়তেছে তার কি ঘটে? এই যে জারণ মানে জারণ সংখ্যা বাড়ন, ঠিক আছে, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন, ঠিক আছে। তার মানে যার জারণ ঘটে তার কি ঘটে বলতো ভাইয়া? তার জারণ সংখ্যা বাড়ে। তাহলে এই জিঙ্ক থেকে যে জিঙ্ক সালফেট উৎপন্ন হইতেছে, এখানে জিঙ্কের যে বিক্রিয়াটা সেটা কি জারণ বিক্রিয়া না? জি ভাইয়া। জি ভাইয়া। আবার দেখো তো ভাই, এখানে কপার সালফেটে কপারের জারণ মান ছিল +2, হয়ে গেছে কত? 0। তার মানে কপার সালফেটের কপারের জারণ সংখ্যা কি হচ্ছে? কমতেছে, তাই না? তাহলে এই বিক্রিয়াটা কি হবে? বিজারণ বিক্রিয়া। বিজারণ হবে। তো এটাকে আমরা ইলেকট্রনের গ্রহণ ত্যাগ দিয়ে একটু ব্যাখ্যা করার ট্রাই করি। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইছে ভাইয়া, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার জন্য দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগে না? দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগে না? অবশ্যই ত্যাগ করা লাগে। এবং যে বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ ঘটে সেটাকে আমরা কি বলি? জারণ বিক্রিয়া বলি। তাহলে এই যে বিক্রিয়াটা, এটা কি একটা জারণ বিক্রিয়া, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার বিক্রিয়া। আবার দেখো তো ভাই, এখানে কপার 2+ থেকে কি হচ্ছে? কপার 2+ থেকে কপার হচ্ছে, তাই না? তার মানে কপার 2+ থেকে কপার হওয়ার জন্য তোমার কিন্তু দুইটা ইলেকট্রন গ্রহণ করা লাগতেছে, তাই না? তো দুইটা ইলেকট্রন গ্রহণ করা, এই ইলেকট্রন গ্রহণ করার যে বিক্রিয়া সেটাকে আমরা কি বলতেছি? বিজারণ বিক্রিয়া বলতেছি না? বিজারণ বিক্রিয়া বলতেছি। এখন দেখো তো ভাই, এখন দেখো একটা খুব সুন্দর জিনিস দেখো, এই যে জিঙ্ক সাহেব ইলেকট্রন ত্যাগ করছে, এজন্যই আমাদের কপার 2+ সাহেব ইলেকট্রন গ্রহণ করতে পারছে না? জি ভাইয়া। আবার আবার দেখো, কপার 2+ সাহেব ইলেকট্রন গ্রহণ করছে, এজন্যই কি আমাদের জিঙ্ক সাহেব ইলেকট্রন ত্যাগ করতে পারছে না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে কোন একটা কিছুর জারণ বিক্রিয়া ঘটার জন্য আরো একটা কিছুর বিজারণ বিক্রিয়া ঘটা জরুরি না? জি ভাইয়া। এজন্য অনেক আগে একটা লাইন, হ্যাঁ অনেক আগে একটা লাইন,
এক্স্যাক্ট যুগপৎ বিক্রিয়া। যুগপৎ ঘটে। হ্যাঁ, তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট মেধাবী, তোমরা অনেক আগে থেকে জানো। এটা 9-10 ছিল যে জারণ এবং বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে, আলাদা আলাদা ঘটে না। কোনো কিছু জারণ ঘটলে আরেকটা কিছু কি ঘটা লাগবে, বিজারণ ঘটা লাগবে। এখন দেখো তো ভাই, এখন দেখো আরো একটা জিনিসে আসি। জিং সাহেব কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, সেই ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে, কপার 2+ বিজারিত হয়েছে। কপার 2+ এর কি হয়েছে, বিজারণ বিক্রিয়া করছে। এখন জিঙ্ক 2+ যদি দুইটা ইলেকট্রন ত্যাগ না করতো, তাহলে কপার 2+ এর কি বিজারণ বিক্রিয়া ঘটতো? না ভাইয়া। তাহলে এখানে জিঙ্ক সাহেব কি করছে, কপার 2+ এর বিজারণ বিক্রিয়ায় সাহায্য করছে না? জি ভাইয়া। জি। তার মানে কি, তার মানে জিঙ্ক যেটা তার জারণ ঘটছে ঠিক আছে, বাট সে সাহায্য করছে কি বিক্রিয়া করতে, বিজারণ বিজারণ করতে। করতে। তাহলে যে হচ্ছে বিজারণ ঘটতে সাহায্য করে তাকে বলা হয় বিজারক। তাকে কি বলা হয়, বিজারক। 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 তার মানে যার জারণ ঘটে সে নিজে কি, বিজারক। বিজারক। ঠিক আছে, যার জারণ ঘটে সে নিজে কি, বিজারক। আবার দেখো এখানে, এখানে কপার 2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে নিজে বিজারিত হয়েছে, তার নিজের বিজারণ বিক্রিয়া ঘটছে। বাট সেই ইলেকট্রন গ্রহণ করছে দেখে জিঙ্ক কি করছে, ইলেকট্রন ছাড়তে পারছে না। জি ভাইয়া। হ্যাঁ, তার মানে কি জিঙ্ক ইলেকট্রন ছাড়া কি জারণ বিক্রিয়া, তার মানে কপার 2+ সাহেব যে আছে সে কিন্তু জিঙ্কের জারণ বিক্রিয়া কি করতেছে, হেল্প করতেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। তো সে যেহেতু জিঙ্কের জারণ বিক্রিয়া হেল্প করতেছে, তাহলে তার নিজের বিজারণ করতেছে, ঠিক আছে, বাট সে কি করতেছে, জারণে হেল্প করতেছে, জন্য তাকে আমরা কি বলবো, জারক। জারক। তার মানে যার জারণ ঘটে, যার জারণ ঘটে সে কি হয়, সে হয় বিজারক। বিজারক। আর বিজারক। যার বিজারণ ঘটে সে কি হয়, জারক। 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 তাহলে বলো তো ভাইয়া জারকের কাজ কি? জারণের এই যে দেখো, জারকের কাজ হচ্ছে ভাইয়া জারণে সাহায্য করা, নিজে বিজারিত হওয়া। তো এই জারক কি করতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে না, এখানে +2 থেকে 0 হয়ে যাচ্ছে। তার মানে জারকের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। জারকের কাজ কি, ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ। গ্রহণ করুন। এখানে কিন্তু মারাত্মক প্যাচ আছে, জারণ বিজারণ জারক বিজারক, তোমাদের অনেক কনফিউশন তৈরি হয় ভাই। এত কনফিউশন থাকা যাবে না, তোমরা এক লাইনই মনে রাখবা, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ঠিক আছে, যার জারণ ঘটে সে নিজে কি, বিজারক। এই লাইন দিয়েই বাকি সবকিছু মনে রেখে দিবা, ঠিক আছে, এত ঝামেলার দরকার নেই ভাই, ঠিক আছে, এত ঝামেলার দরকার নেই। তাহলে বলো তো ভাইয়া বিজারকের কাজ কি, বিজারকের কাজ ইলেকট্রন ত্যাগ করা, ত্যাগ করা। এখন মনে করো তোমাদের আমি একটা বিক্রিয়া দিয়ে দিলাম, এই বিক্রিয়ায় তোমরা জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া চিহ্নিত করবা, আর কে জারক কে বিজারক এটাও চিহ্নিত করবা, ঠিক আছে। তো মনে করো বিক্রিয়াটা হচ্ছে এরকম যে SnCl2, ঠিক আছে, প্লাস হচ্ছে 2HgCl2। তো এরা হচ্ছে বিক্রিয়া করে, এরা বিক্রিয়া করে কি করবে জানো, এরা বিক্রিয়া করে হচ্ছে SnCl4 উৎপন্ন করবে আর 2HgCl উৎপন্ন করবে। বলো তো ভাইয়া এই বিক্রিয়ায় কার জারণ ঘটে, বা কে জারক কে বিজারক, এগুলা কে কে হবে দেখি বলো তো। এই দেখো তো ভাই, এখানে শুরুতে কি দেখবা, শুরুতে দেখবে সবগুলা জারণ সংখ্যা কত। এই বিক্রিয়ায় মানে এই শুরুতে এই টিন, যেটা টিনের সংকেতিত এসেন, তো এটার চার্জ কত, +2। Hg এর চার্জ কত বলো তো ভাইয়া, +2, তাই না? তো বিক্রিয়ার পরে করার পরে টিনের চার্জ কত হয়ে যায়, +4 হয়ে যায়, আর Hg এর প্লাস হচ্ছে +1 হয়ে যায়। দেখো তো ভাই আমরা একটু আগে শিখছিলাম জারণ মানে কি, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। দেখো তো ভাই কার জারণ সংখ্যা বাড়ছে, SN এর। কার, Sn এর জারণ সংখ্যা +2 থেকে +4 হয়েছে। তাহলে জারণ বিক্রিয়া কোনটা, জারণ বিক্রিয়া হচ্ছে এই যে এটা। তার মানে এই বিক্রিয়াটা কি, জারণ বিক্রিয়া, তাই না? তাহলে এই বিক্রিয়াটা কি বলতো ভাইয়া, জারণ বিক্রিয়া। একইভাবে বিজারণ মানে কি, বিজারণ মানে কি বলতো ভাইয়া, ইলেকট্রনের গ্রহণ। তাহলে এটা যদি জারণ বিক্রিয়া হয় তাহলে অপরটা কি হবে, অবভিয়াসলি বিজারণ বিক্রিয়া হবে। তাহলে এটা কি, বিজারণ বিক্রিয়া, তাই না? এখন দেখো তো ভাই যার জারণ বিক্রিয়া ঘটে সে নিজে কি, সে নিজে হচ্ছে বিজারক। তার মানে বিজারক। হ্যাঁ SnCl2 নিজে কি বলতো ভাই, বিজারক। আর HgCl2 যেটা সেটা কি বলতো ভাই, জারক। জারক। জারকের কাজ কি, ইলেকট্রন গ্রহণ করা। গ্রহণ করা। বিজারকের কাজ ইলেকট্রন ত্যাগ করা, ঠিক ত্যাগ আছে? করা। বিজারকের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। খুব সুন্দর। তাহলে চলো আমরা কিছু বিশেষ জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে দেখে আসি। তার আগে আমাকে বলো সকল বিক্রিয়া কি জারণ বিজারণ বিক্রিয়া, এই সকল বিক্রিয়া কি জারণ বিজারণ বিক্রিয়া, না। কেউ বলতে পারবা? না ভাই। সকল বিক্রিয়া কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না, ঠিক আছে। জারণ বিজারণ না এরকম কোন বিক্রিয়ার উদাহরণ দিতে পারবা? খুব দিতে পারবা। মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করলো HCl এর সাথে, বিক্রিয়া করে NaCl
এবং কি H2 উৎপন্ন করলো। দেখো তো ভাই এখানে কারো কি জারণ সংখ্যার কোনো বা জারণ মানের কোনো পরিবর্তন হয়েছে? সোডিয়ামের +1 ছিল, +1 আছে, ঠিক আছে। হাইড্রোজেনের +1 ছিল, সব জায়গায় কি আছে? +1ই আছে হাইড্রোজেনের, তাই না? ক্লোরিনের -1 ছিল, ক্লোরিনের -1 আছে। অক্সিজেনের -2 ছিল, অক্সিজেনের কত আছে? -2 আছে। তো জারণ সংখ্যার কি কোনো পরিবর্তন হচ্ছে কারোর? যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে ইলেকট্রনের আদান প্রদান কি এখানে ঘটছে? ঘটে নাই। ইলেকট্রনের আদান প্রদান না ঘটলে এই বিক্রিয়াগুলো কি জারণ বিজারণ বিক্রিয়া হবে? এই বিক্রিয়াগুলো কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হবে না। তার মানে সকল বিক্রিয়াই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না, ঠিক আছে। সকল বিক্রিয়া কিন্তু কি না? জারণ বিজারণ বিক্রিয়া না। তোমাদের আবার মনে করাই দিই, 9টার আগে যারা পরীক্ষা দিবা না সবগুলোর আমি নোট দিয়ে দেবো, ঠিক আছে? পরীক্ষা দেওয়া লাগবে, সোজা কথা। আচ্ছা, তাহলে চলো আমরা কিছু স্পেশাল বিক্রিয়া দেখে ফেলি জারণ বিজারণের, কেমন? তো প্রথম যে স্পেশাল বিক্রিয়াটা সেটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। তো আমি একটা উদাহরণ দিই, একটা বিক্রিয়ার উদাহরণ দিই। মনে করো এখানে পটাশিয়াম নাইট্রেট আছে, ঠিক আছে। এই পটাশিয়াম নাইট্রেটে তুমি তাপ দিলা, তাপ দিলে উৎপন্ন হবে পটাশিয়াম নাইট্রাইট। কি উৎপন্ন হবে বলো তো? পটাশিয়াম নাইট্রাইট। আর হচ্ছে কি উৎপন্ন হবে? অক্সিজেন উৎপন্ন হবে, ঠিক আছে। আর হবে কি? অক্সিজেন উৎপন্ন হবে। তো এখানে দেখো তো ভাই, বিক্রিয়ার শুরুতে পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, বিক্রিয়ার শেষে পটাশিয়ামের জারণ মান +1, কোনো সমস্যা নেই। বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেনের জারণ মান কত বের করতে পারবা? এই জারণ সংখ্যা কিভাবে বের করে বলো? চলো জারণ সংখ্যা বের করে একটু শিখে ফেলি। চলো তাহলে জারণ সংখ্যা নির্ণয়। মনে করো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই যৌগটাতে ম্যাঙ্গানিজের জারণ মান কত, ঠিক আছে। ম্যাঙ্গানিজের জারণ মান কত? তো তোমরা একটা চার্ট শিখছিলা, মনে আছে? চার্ট শিখছিলা না? পটাশিয়ামের জারণ মান +1, তারপরে হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2 সাধারণ অক্সাইডে, ঠিক আছে। তারপরে কি পার অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2। এগুলা মুখস্থ করছিলা। মুখস্থ করে করে কি বলো তো ভাইয়া, মনে করো ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে, তুমি জানো না, বের করবা। ম্যাঙ্গানিজের জারণ মান কি ধরতা? X ধরতা, X ধরতা। তো পটাশিয়ামের জারণ মান কত? +1। অক্সিজেনের জারণ মান কত? -2। আছে কয়টা? 4টা। যেহেতু ভাই এটা একটা টোটাল যৌগ, টোটাল যৌগ যদি নিরপেক্ষ হয় তাহলে তার জারণ মান কত হয়? 0 হয়। যে কোনো নিরপেক্ষ অণু পরমাণুর জারণ মান কত হয়? অলওয়েজ 0 হয়, তাই না? যেমন এই যে Cl2, এটার টোটাল জারণ সংখ্যা কত? 0। কিন্তু যদি ক্লোরাইড আয়ন থাকে তাহলে এটার জারণ সংখ্যা কত হবে? -1 না? -1। জি হ্যাঁ, ভাইয়া। কারণ এটা কিন্তু নিরপেক্ষ কোনো পরমাণু না, ঠিক আছে। এটা কিন্তু নিরপেক্ষ কোনো পরমাণু না। তাহলে তুমি 0 ধরছো, এখান থেকে x এর মান কত পাইছো? x এর মান পাইছো কত? +7 না? জি ভাইয়া। তো এইভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতাম আগে। তো তোমাকে যদি বলে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান কত, বের করতে পারবা না? কি ধরবা? ধরে নিবা ক্রোমিয়ামের x, তাহলে এখানে আছে 2x, দুইটা ক্রোমিয়াম তাই 2x। পটাশিয়ামের +1 আছে কয়টা? দুইটা। প্লাস অক্সিজেনের কত? -2, কয়টা আছে? 7টা। এটা কি একটা নিরপেক্ষ যৌগ না? অবশ্যই নিরপেক্ষ যৌগ। তাহলে এটা কত হবে? 0। তো এখান থেকে x এর মান কত আসে? কত? +6। কত? +6, তাই না? +6। এবার মনে করো সোডিয়াম থায়োসালফেট দিল, NO2, H2O3, বললো এখানে সালফারের জারণ মান কত, বের করো তো। কত? সোডিয়ামের +1 ইন্টু 2 প্লাস সালফারের জানি না, ধরলাম x ইন্টু কত? 2 প্লাস অক্সিজেনের -2 ইন্টু কত? 3, টোটাল কত হবে? 0। এখান থেকে x এর মান কত আসে দেখো তো, x এর মান কত আসে? 7/2। কত? 7/2 আসে? +2 আর ভাইয়া +2 আসে। +2 আসে, +2 আসে, তাই না? এখানে একটা সমস্যা আছে। আবার মনে করো তোমাকে দিল সোডিয়াম টেট্রাথায়োনাইড Na2S4O6, বললো এখানে সালফারের জারণ মান কত, কিভাবে বের করবা? +1 ইন্টু 2 যোগ x ইন্টু কত? 4 প্লাস অক্সিজেনের কত? -2 ইন্টু কত? 6 সমান কত ধরবা? 0। তাহলে এখান থেকে x এর মান কত আসে দেখো তো ভাইয়া? +2.5 না? দেখো তো, এই জি ভাইয়া। +2.5 না? এখন সমস্যা আছে। সমস্যা হচ্ছে একটা নির্দিষ্ট পরমাণুর জারণ সংখ্যা কখনো ঋণাত্মক মানে দশমিকে আসতে পারে না, ভগ্নাংশ হয় না। ভগ্নাংশ হয় না, ঠিক আছে। তো এখানে +2 বের করছি, +2.5 বের করছি, +6 বের করছি, +7 বের করছি। ভাইয়া যতগুলা পরমাণুর এখানে আমি জারণ সংখ্যা বের করছি, এগুলা আসলে অ্যাকচুয়াল জারণ সংখ্যা না। এগুলা কি বলতো ভাইয়া? এভারেজ জারণ সংখ্যা। এগুলা কি? এভারেজ জারণ সংখ্যা, ঠিক আছে। এগুলা কি না? অ্যাকচুয়াল জারণ সংখ্যা
না। তো এই যে জারণ সংখ্যাগুলো পাচ্ছি সবগুলা কি এভারেজ জারণ সংখ্যা, এগুলা একটাও কি কি জারণ সংখ্যা না, একটাও কিন্তু অ্যাকচুয়াল জারণ সংখ্যা না। তো এভারেজ জারণ সংখ্যা কি মূলত? দেখো ভাই এখানে সালফার আছে কয়টা? 4টা না? সালফার কয়টা আছে সোডিয়াম জি টেট্রাথায়োনাইড? ভাইয়া 4টা। 4টা। তোমরা বিশ্বাস করবে না, একটু পরে আমরা যে শিখবো। এই ইসরাফিল, তোমার ইয়েতে কতক্ষণ পর পর সিস শুনতেছে। এখন এই সিস আওয়াজটা বিভিন্ন জিনিসের হইতে পারে। জি ভাইয়া। হইতে পারে এটা হচ্ছে চুলার আওয়াজ, ঠিক আছে? চুলার আওয়াজ, গ্যাস লিক হয়ে গেছে, ঠিক আছে, চুলাতে গ্যাস লিক হয়ে গেছে, ওইটার আওয়াজ হইতে পারে। অথবা তুমি হয়তো ওয়াশরুমে আছো, ওয়াশরুমে ওই ট্যাপটা ছেড়ে দিছো, ওইটার আওয়াজটা হইতে পারে। অথবা আরো অনেকগুলো আওয়াজ হইতে পারে। তো কোন আওয়াজ আমি আসলে জানি না। এই তোমরা কি জানো কোন আওয়াজ এটা? এই জানো এটা কোন আওয়াজ? ভাইয়া বুঝলাম না। এই তুমি তুমি মাইক অফই রাখো। তুমি তুমি মাইক অন করলে দুষ্টু প্রকৃতির আওয়াজ শোনা যায়। তো এই দুষ্টু প্রকৃতির আওয়াজ শুনে দুষ্টু দুষ্টু চিন্তা আসে মাথায়, বুঝছো? তো ওই মাইক অন অফ রাখো তুমি। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম, তো এই 4টা সালফার আছে না, একটু পরে দেখবো যে ভাইয়া 4টা সালফারের প্রত্যেকটা সালফারের জারণ মান আলাদা আলাদা। প্রত্যেকটা সালফারের কি জারণ মান আলাদা আলাদা, এবং প্রত্যেকটা সালফারের যে জারণ মানগুলো আছে সেগুলো আমরা যোগ করে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা সালফারের কি পাবো? এভারেজ জারণ মান যেটা সেটা পাবো। তো আমরা এই পদ্ধতিতে যে জারণ সংখ্যা বের করি, সেখানে আমরা মূলত কি পাই? এভারেজ জারণ মান যেটা সেটা পাই। অ্যাকচুয়াল জারণ মানটা আমরা পাই না, ঠিক আছে? অ্যাকচুয়াল জারণ মানটা আমরা পাই না। ইসরাফিল ডট ডট করতেছে। আচ্ছা 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 আচ্ছা, সত্য নাকি ইসরাফিল? আকাশকে জিজ্ঞেস করো তো, আকাশ তোমাকে নাকি দেখছে। এই এটা নেট ডিস্টার্বের আওয়াজ না, মোটেও না, ঠিক ভাইয়া আছে? এটা নেটের প্রচুর সমস্যা। না, এটা নেট ডিস্টার্বের আওয়াজ না। তুমি মিউট করো, তুমি মিউট করো, তুমি মিউট করো। আচ্ছা, তো এখানে আমরা এভারেজ জারণ সংখ্যাটা পাই। তো আমরা দেখবো কিছুক্ষণ পরেই, আমরা যখন প্রকৃত পদ্ধতি বা অ্যাকচুয়াল জারণ সংখ্যা নির্ণয়টা দেখবো, তখন আসলে আমরা এই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করি। তো দেখো ভাই এখানে নাইট্রোজেনের জারণ মান কত? দেখো তো হিসাব করে, +5 হয় কিনা? +5 হয় কিনা? জি ভাইয়া। তো এখানে নাইট্রোজেনের জারণ মান কত? +3, তাই না? বের করো তো। +3 হয়। এখানে অক্সিজেনের জারণ মান কত? মাইনাস। -6। অক্সিজেনের -2 করে 3টা, তাইলে -6, মানে একটার তো -2। আমি একটা অক্সিজেন পরমাণুর কথা যদি চিন্তা করি, জি অবশ্যই ভাইয়া। কত? -2। তো এখানে একটা অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা কত? -2। এখানে একটা অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা কত? 0। 0। ঠিক আছে, দেখো ভাই এখানে একটা যৌগে 2টা পরমাণু আছে, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। দেখো তো অক্সিজেনের জারণ সংখ্যা যেটা, সেটা -2 থেকে কি হচ্ছে? 0 হচ্ছে। তো -2 থেকে 0 হইলে জারণ সংখ্যা বাড়ছে না কমছে বলো তো? ভাইয়া বাড়ছে। অবশ্যই বাড়ছে। তার মানে আমরা বলতে পারি যে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাতে অক্সিজেনের কি হয়েছে? জারণ ঘটছে। জারণ ঘটছে। আবার দেখো তো নাইট্রোজেনের জারণ মান +5 থেকে +3 হয়ে গেছে, তার মানে কি নাইট্রোজেনের বিজারণ ঘটছে, আমরা বলতে পারি না? দেখো একটা নির্দিষ্ট যৌগ বা একটা নির্দিষ্ট অণু, তার 2টা পরমাণু, একটা নির্দিষ্ট যৌগ তার 2টা পরমাণু, একটা জারিত হচ্ছে, একটা কি হচ্ছে? বিজারিত হচ্ছে। যদি কোনো একটা জারণ বিজারণ বিক্রিয়া এরকম ঘটে যে ভাই একটা নির্দিষ্ট যৌগের 2টা পরমাণুর একটা জারিত হয় আরেকটা বিজারিত হয়, তখন এই ধরনের জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা কি বলবো? শত জারণ বিজারণ বিক্রিয়া বলবো। তাহলে কোন জারণ বিজারণ বিক্রিয়া যদি এরকম ঘটনা ঘটে যে একটা নির্দিষ্ট যৌগের বা নির্দিষ্ট অণুর আলাদা আলাদা 2টা পরমাণুর একটা জারণ ঘটতেছে এবং একই সাথে আরেকটার কি ঘটতেছে? বিজারণ ঘটতেছে, তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? শত জারণ বিজারণ বিক্রিয়া বলবো। তাহলে শত জারণ বিজারণ বিক্রিয়া কি বুঝতে পারছো কাকে বলে ভাইয়া এবং আপুরা? জি ভাই। বুঝতে পারছো, ভেরি গুড। এবার চলো অসামঞ্জস্যতা বিক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনা করি। তো অসামঞ্জস্যতা বিক্রিয়া যেটা, সেটা তোমরা মোলের পর্যায়ভিত্তিক ধর্মে পড়ছো, ঠিক আছে? ক্লোরিনকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি, তখন HCl আর HCl উৎপন্ন হয়। দেখছিলা এটা? দেখছিলা? ক্লোরিনকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি, তখন কি হয়? 2টা জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে HCl, আরেকটা কি বলতো ভাইয়া? HOCl। দেখো তো ভাইয়া এই ক্লোরিনের জারণ মান কত? এটা একটা নিরপেক্ষ যৌগ বা নিরপেক্ষ অণু, তাই ক্লোরিনের জারণ মান হচ্ছে 0, তাই না? হ্যাঁ। তো বিক্রিয়ার পরে দেখো তো HCl এ ক্লোরিনের জারণ মান কত? -1। HOCl এ ক্লোরিনের জারণ মান কত? অক্সিজেনের -2, তাইলে এটার +1, তাইলে ক্লোরিনের কত হবে? +1 না? জি ভাইয়া। +1। দেখো তো ক্লোরিনের শুরুতে ছিল 0, 0 থেকে একবার হচ্ছে কি?
+1, তার মানে কি এটা জারণ, তাই না? জারণ সংখ্যা বাড়তেছে। আবার 0 থেকে হয়েছে -1, তার মানে এটা কি? বিজারণ। বিজারণ। তার মানে একটা নির্দিষ্ট পরমাণুরই একবার জারণ ঘটতেছে, একবার বিজারণ ঘটতেছে না একই সাথে? জি ভাইয়া। তো যদি এরকম ঘটে যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা নির্দিষ্ট পরমাণুরই একই সাথে জারণ বিজারণ দুইটাই ঘটে, তখন ওই বিক্রিয়াকে আমরা কি বলবো? অসামঞ্জস্যতা বিক্রিয়া বলবো। আমি কি ক্লিয়ার করতে পারছি? তাহলে অসামঞ্জস্যতা বিক্রিয়া কি? যদি এরকম ঘটে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা নির্দিষ্ট পরমাণুরই একই সাথে জারণ বিজারণ উভয়টাই ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো? অসামঞ্জস্যতা বিক্রিয়া বলবো। এবার আসি সামঞ্জস্যতা বিক্রিয়া। এবার আসি কি বলতো ভাইয়া? সামঞ্জস্যতা বিক্রিয়া। তো এটাও আমরা একটা বিক্রিয়ার সাহায্যে দেখাই। মনে করো তোমার কাছে H2S আছে, এটা বিক্রিয়া করলে হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সাথে। কার সাথে বলতো ভাইয়া? সালফার ডাইঅক্সাইডের সাথে। ঠিক আছে, তো সালফার ডাইঅক্সাইডের সাথে যদি বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে বলতো ভাইয়া? সালফার উৎপন্ন হবে। দেখো তো, এই হাইড্রোজেন সালফাইডে সালফারের জারণ মান কত? -2। সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান কত? +4, তাই না? এবং শেষে যে সালফারের জারণ মান কত হচ্ছে? 0 হচ্ছে না? 0। 0 হচ্ছে, শেষে যে 0 হচ্ছে। দেখো, বিক্রিয়ার শুরুতে আলাদা আলাদা দুইটা যৌগে একটা নির্দিষ্ট পরমাণুর জারণ মান কি ছিল? আলাদা আলাদা ছিল, তাই না? বিক্রিয়ার শুরুতে একটা নির্দিষ্ট পরমাণুর আলাদা আলাদা যৌগে জারণ মান কি ছিল? আলাদা ছিল। এখানে সালফারেরই এক জায়গায় ছিল -2, আর এক জায়গায় ছিল কি? +4। বাট বিক্রিয়ার শেষে যতগুলা সালফার ছিল সবগুলার 0 হয়ে গেছে না? জি ভাইয়া। তার মানে ভাইয়া। বিক্রিয়ার জি শুরুতে ভাইয়া। তাদের জারণ মানের ভিতরে অসামঞ্জস্যতা ছিল, বাট বিক্রিয়ার পরে কি আসছে? সামঞ্জস্যতা আসছে না। এজন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? সামঞ্জস্যতা বিক্রিয়া বলবো। ঠিক আছে, একই পরমাণু আলাদা আলাদা যৌগে আছে, জারণ সংখ্যা আলাদা, তো তাদের একটা জারণ ঘটবে আরেকটার বিজারণ ঘটবে অবশ্যই। তো জারণ বিজারণ ঘটে কি হচ্ছে? বিক্রিয়ার পরে সালফারের জারণ মান যেটা, সেটা কি হয়ে যাচ্ছে? সবগুলা সালফারেরই সেম হয়ে যাচ্ছে। তো এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? সামঞ্জস্যতা বিক্রিয়া বলবো। সবার লাস্ট হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। তো বিরঞ্জন বিক্রিয়া নিয়ে তোমরা 9-10 এ পড়ছো। বিরঞ্জন বিক্রিয়া কি? বিরঞ্জন বিক্রিয়া হচ্ছে এমন একটা জারণ বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়ার সাহায্যে আমরা কি তুলি? রং পরিষ্কার করি, ময়লা পরিষ্কার করি, তাই না? হ্যাঁ, রঙিন বস্তুকে কি করি? বর্ণহীন করি, তাই না? এই পড়ছো না? তো রঙিন বস্তুকে বর্ণহীন করে কারা? জাইমান অক্সিজেন, জাইমান হাইড্রোজেন, এগুলা করে না? জি এগুলা ভাইয়া। করে না? তো যেমন মনে করো একটা বিক্রিয়া ক্লোরিন, এটাকে যদি আমি পানিতে দ্রবীভূত করি, ঠিক আছে, তো পানিতে দ্রবীভূত করলে কি হবে বলতো? HCl প্লাস HOCl উৎপন্ন হবে। তো একটু আগে আমরা দেখছি HOCl যেটা, সেটা কি? অস্থায়ী যৌগ। এই HOCl যেটা, এটা ভেঙেই কি হয়? HCl আর কি জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, হ্যাঁ। তার মানে কি এখানে আলটিমেটলি ঠিক আছে, আলটিমেটলি উৎপন্ন হবে কে? দুইটা HCl আর একটা কি? জাইমান অক্সিজেন। তো এই জাইমান অক্সিজেন যদি ভাইয়া রঙিন যৌগের সাথে বা রঙিন বস্তুর সাথে তুমি বিক্রিয়া করাও, তাহলে ওই বস্তুটা কি হয়ে যাবে? বর্ণহীন। বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে বিক্রিয়াটা ঘটলো, যে রঙিন বস্তু বর্ণহীন হয়ে গেল, এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? বিরঞ্জন বিক্রিয়া বলি। ঠিক আছে, এই প্রক্রিয়া কে উৎপন্ন হইতেছে? আমাদের জাইমান অক্সিজেন উৎপন্ন হইতেছে, মাঝে মাঝে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হইতেছে। তো তোমরা কেউ কি আমাকে বলতে পারবা জাইমান অক্সিজেন, জাইমান হাইড্রোজেন এরা আসলে কারা? অক্সিজেন এবং জাইমান অক্সিজেনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? কেউ বলতে পারবা? এনিওয়ান? অক্সিজেন এবং জাইমান অক্সিজেনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? মেইন পার্থক্যটা কোন জায়গায়? কেউ একজন বলো তো আমাকে। এনিওয়ান? ভাইয়া টাইমটা 10টায় দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, 10টা বাজে আমি তাহলে রিমুভ কার্যক্রম শুরু করবো। ঠিক আছে, 10টার মধ্যে তোমরা এক্সাম দিয়ে দাও, তাইলে বেঁচে যাবা। ঠিক আছে, তাহলে 10টা পর্যন্ত তোমাদের এক্সামের টাইম বাড়ানো হইলো ব্যাচের পোলাপান যারা আছে। ঠিক আছে, 10টা পর্যন্ত তোমাদের জন্য আমি ওয়েট করব। 10টার মধ্যে এক্সাম না দিলে খবর আছে। সাধারণ অবস্থায় অক্সিজেন পরমাণু কি অক্সিজেন পরমাণু অবস্থায় থাকে কখনো? প্রকৃতিতে বিরাজ করে? বিরাজ করে? কেন করে না বলো তো? কেন করে না? তারা খুব বেশি সক্রিয় না? এই তারা খুব বেশি সক্রিয় না? পরমাণু সমূহ কি বলতো ভাইয়া, যখন পরমাণু হিসেবে থাকে তখন তারা কি হয়? খুব বেশি সক্রিয় হয়। এজন্য তারা কি বলতো, আরো অক্সিজেন খুঁজে O2 আকারে থাকে। ন্যাচারাল অবস্থায় কি থাকে? এরকম থাকে। তার মানে এরকম কেন থাকে? কারণ তারা পরমাণু অবস্থায় কি অনেক বেশি সক্রিয়। কখনো যদি তুমি অণু ভাইয়া আবার পরমাণু দুইটা বানাও, ঠিক আছে, আবার দুইটা পরমাণু বানাও, তাহলে এরা আবার অনেক বেশি সক্রিয় হয়ে যাবে না?
অনেক বেশি সক্রিয় হয়ে যাবে না? তো তখন এদেরকে আমরা কি বলবো? জাইমান অক্সিজেন বলবো। ঠিক আছে, তার মানে জাইমান অক্সিজেন আসলে অক্সিজেন পরমাণু ছাড়া আর কিছুই না। তার মধ্যে ওই আসমান থেকে এক্সট্রা কোনো বৈশিষ্ট্য বা ফিচার অ্যাড করা হয় না যে সে আসলে জাইমান হয়ে যায়। জাইমান মানে সে কি? সে পরমাণু অবস্থায় আছে, এবং সে নর্মালি অণু অবস্থায় থাকে। কেন? কারণ তার পরমাণুটা মারাত্মক সক্রিয়। পরমাণু থাকলেই সে কি করে ফেলে? বিক্রিয়া করে ফেলে। তো তার মানে কি? তার পরমাণুটা অনেক বেশি সক্রিয়। এই জন্য এই পরমাণুটাকে আমরা কি নাম দিই? জাইমান অক্সিজেন নাম দিই। ঠিক আছে, তো জাইমান অক্সিজেন আসলে অক্সিজেন পরমাণু ছাড়া আর কিছু না। ঠিক আছে, তো ওই ভাইয়া এটা কি জাইমান শুধু অক্সিজেনের না, জন্যই, মানে অন্য যে কোনো কোনো মৌলের যে জন্য? কোনো পরমাণু, হাইড্রোজেনের ক্ষেত্রে, মানে যাদের ক্ষেত্রে জাইমান শব্দটা ব্যবহার করা যায় আর কি, জাইমান অক্সিজেন, জাইমান হাইড্রোজেন, জাইমান ক্লোরিন। ঠিক আছে, এরা প্রত্যেকেই কি বলতো? এরা প্রত্যেকেই জাস্ট পরমাণু, আর কিছু না। এখন তুমি যদি বলো যে ভাইয়া জাইমান ইলিয়াম, ঠিক আছে, এটা কি সত্য হবে? সত্য হবে না, কারণ হিলিয়াম তো থাকেই পরমাণু আকারে, তাই না? সে তো সক্রিয় না। বুঝছো, সে তো সক্রিয় না। তো হাইড্রোজেন বলো, অক্সিজেন বলো, এরা আসলে যখন পরমাণু অবস্থায় থাকে তখন মারাত্মক সক্রিয় অবস্থায় থাকে, এবং এদেরকে এই জন্য আমরা কি বলি? জাইমান অক্সিজেন বলি বা জাইমান হাইড্রোজেন বলি। ঠিক আছে, এক্সট্রা কোনো ফিচার এদের মধ্যে নেই। তাহলে আমরা চলো নতুন টপিকে চলে যাই। তো দেখো, দেখো, আহ, দেখো, এটা বাদ যাবে এই লিস্ট থেকে। আচ্ছা দেখো, আমরা কিছু যোগের কথা বলতেছিলাম। ঠিক আছে, আমরা কিছু যৌগের কথা বলতেছিলাম, H2O2, FeO, সালফার ডাইঅক্সাইড, এই জাতীয় আরো কিছু যৌগ আছে, তোমাদের বইতে দেখবা। ঠিক আছে, তোমাদের বইতে দেখবা এরা একই সাথে জারক হিসেবে কাজ করে, একই সাথে আবার কি করে? বিজারক হিসেবে কাজ করে। তো কেন? এটা 2 নম্বরের কোশ্চেনে তোমাদের এক্সামে আসে। তো জারক কারা বলো তো ভাইয়া? জারক হচ্ছে তারা যারা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? জি কি ভাইয়া। করে? ইলেকট্রন গ্রহণ করে। আর বিজারক কারা? বিজারক হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে। যারা ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করে। দেখো, তার মানে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে তারাই জারক হিসেবে কাজ করতে পারবে, আর যারা ইলেকট্রন ত্যাগ করতে পারবে তারাই কি? বিজারক হিসেবে কাজ করতে পারবে। তাহলে আমি একটা একটা করে নিই। মনে করো তুমি হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, এটা নিলা, H2O2। ঠিক আছে, এটার সংকেত হচ্ছে এরকম O। ঠিক আছে, তো এখানে অক্সিজেনের জারণ মান কত? -1 না? পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। এখন বলো তো, অক্সিজেনের সম্ভাব্য জারণ মান কত কত? আমরা জানি -2 হইতে পারে, তাই না? আবার কি হইতে পারে? 0 হইতে পারে, তাই না? 0 হইতে পারে। এখন বলো তো ভাইয়া, -1 থেকে -2 বানানোর জন্য অক্সিজেনের কি করা লাগবে? ইলেকট্রন গ্রহণ করা লাগবে না? জি ভাইয়া। তার মানে H2O2 যেটা, সেটা কি করে? ইলেকট্রন গ্রহণ করতে পারে? পারে? জি। পারে। যদি -1 থেকে -2 হইতে পারে, তাহলে অবশ্যই সে কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর ইলেকট্রন গ্রহণ করতে পারে মানে কি? সে জারক হিসেবে কাজ করতে পারবে না? জি ভাইয়া। অবশ্যই পারবে। আবার তুমি চিন্তা করো ভাই, এই অক্সিজেনের জারণ সংখ্যা যেটা, সেটা 0 তো হইতে পারে, তাই না? 0 হইতে পারে না? জি ভাইয়া। যখন -1 থেকে 0 হইতে যাবে, তখন তার কি একটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে না? জি ভাইয়া। আর ইলেকট্রন ত্যাগ করা কার কাজ? বিজারকের কাজ। সে যদি বিজারকের। ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে সে কি? বিজারক হিসেবেও কাজ করতে পারে। তো এই জন্য সে কি করতেছে? একই সাথে জারক হিসেবেও কাজ করতেছে, বিজারক হিসেবেও কাজ করতেছে। একইভাবে বলতো ভাইয়া, এই FeO যেটা, ফেরাস অক্সাইডে আয়রনের জারণ মান কত? প্লাস কত? 2। +2, তাই না? তো আয়রনের জারণ মান কত হইতে পারে? 0 হইতে পারে, +3 হইতে পারে। বলতো, 0 হওয়ার জন্য তার কি করা লাগবে? ইলেকট্রন গ্রহণ করা লাগবে। আর +3 হওয়ার জন্য কি করা লাগবে? ইলেকট্রন ত্যাগ করা লাগবে না? ত্যাগ করা লাগবে। জি ভাইয়া। অবশ্যই ইলেকট্রন ত্যাগ করা লাগবে, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি হয়ে যাবে? জারক। ইলেকট্রন ত্যাগ করলে সে কি? বিজারক। সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান কত? +4। +4। সালফারের জারণ মান কত হইতে পারে? -2 হইতে পারে, 0 হইতে পারে, +2 হইতে পারে, +4 হইতে পারে, +6 হইতে পারে, সবগুলো হইতে পারে না? হ্যাঁ, জি এই ভাইয়া। সালফারের ভাইয়া। তো +4 অপেক্ষা যদি জারণ মান বাড়াইতে চায়, সেক্ষেত্রে কি করতে হবে? তার ইলেকট্রন ত্যাগ করা লাগবে। আর +4 অপেক্ষা যদি কম জারণ মান গুলা পাইতে চায়, তাহলে তার কি করা লাগবে? ইলেকট্রন গ্রহণ করা লাগবে। গ্রহণ করা লাগবে। তো এই জন্য সালফার ডাইঅক্সাইড কি? জারক বিজারক উভয় রূপে কাজ করে। তো খুব সহজ একটা টপিক, 2 নম্বরের জন্য আসে। এভাবে সুন্দরভাবে লিখে দিবা, দেখবা ফুল মার্ক পেয়ে যাচ্ছ। তো আমরা নতুন একটা টপিক করবো, জারণ সংখ্যা নির্ণয়। এটা আমরা পড়ে ফেলছি, তাই না? যদি পড়ে ফেলি, তোমরা একটা প্র্যাকটিস করো তো। বলো তো, বলো তো, CrO5, এই যৌগটাতে ক্রোমিয়ামের জারণ মান কত? বা H2, ঠিক আছে, H2, তারপরে কি SO5, এই যৌগটাতে সালফারের জারণ মান কত? একটু বের করে ফেলো তো এই পদ্ধতিতে, দেখি পারো কিনা।
বলো। ভাইয়া ক্রোমিয়ামের যেটা ওইটা 10। 10 ভাই প্লাস এই ক্ষেত্রে সালফার ক্রোমিয়ামে +10 হবো, আর জি ভাইয়া H2SO5 এর হবো ভাই +8। প্লাস 8 হ্যাঁ জি ভাই। +8। শিওর? হ্যাঁ হ্যাঁ। সালফারের +8 হওয়ার জন্য সালফারের কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে বলো তো? 8টা। এখন দুইটা। এই সালফারের +8 হওয়ার জন্য সালফারের, মনে করো এটা হচ্ছে একটা সালফার, তাই না? সালফারের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা থাকে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা না, যেহেতু সালফারের 16। জি ভাইয়া। এখন সালফারের যদি S8+ হইতে হয়, তাই না? S8+ হইতে হয়, তাহলে সালফারের যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করা লাগবে কয়টা? 8টা। 8টা। তো সে যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে ওই 2 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করবে? না ভাইয়া। না ভাইয়া। এই ঘটনা না কখনোই ভাইয়া। ঘটে না। ঠিক আছে, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যার বেশি কি হইতে পারে না, কখনোই কারো জারণ সংখ্যা হইতে পারে না। আর অবস্থান্তর পরমাণুর ক্ষেত্রে কি, যোজ্যতা স্তর প্লাস আগের স্তরের ডি অরবিটালের ইলেকট্রন। ঠিক আছে, এই দুইটা স্তর থেকে, এই দুইটা স্তর ছাড়া অন্য কোনো স্তর থেকে কি কি করতে পারে না কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে না। যারা ডি ব্লক বা এফ ব্লক আছে তারা কি করে, যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে। আর ডি বা এফ অরবিটাল যারা, তাদের থেকে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর যারা নর্মাল এসপি ব্লক মৌল, তারা কি করতে পারে না, যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন আছে সেগুলোর বেশি ইলেকট্রন কখনোই ত্যাগ করতে পারে না। তাহলে সালফার হাইয়েস্ট কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে? 6টা। ওইটা। 6টা। তাহলে সালফারের যে 8+ বলে দিলা, এটা কি সত্যি হইছে? না ভাইয়া। এটা না কিন্তু ভাই ভুল ভুল হয়েছে। হয়েছে। তাহলে ক্রোমিয়ামেরও সেম ডি অরবিটাল, ঠিক আছে, আগের ডি অরবিটাল এবং যোজ্যতা স্তর মিলাই ক্রোমিয়ামের কয়টা আছে বলো তো ভাইয়া? 6টা আছে। ঠিক আছে, আর 6টা না 8টা আছে, দেখো তো ক্রোমিয়াম গ্রুপ 24 না? ক্রোমিয়ামের 24। তাহলে ক্রোমিয়াম কয় নাম্বার হ্যাঁ গ্রুপে ভাই। দেখো তো? তো 6টা আছে। ক্রোমিয়াম হচ্ছে 24 18 6টা। তো ক্রোমিয়ামের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা, একটা, আর হচ্ছে তার আগের ডি অরবিটাল আছে 5টা। তাহলে একটার 5টা মিলে কয়টা ত্যাগ করতে পারবে সে? হাইয়েস্ট 6টা ত্যাগ করতে পারবে। তার মানে ক্রোমিয়ামের হাইয়েস্ট জারণ মান কত হইতে পারে? +6 হইতে পারে, তার বেশি কখনো হইতে পারে না। তাহলে আমরা যে ক্রোমিয়ামের +10 বের করে ফেললাম বা সালফারের +8 বের করে ফেললাম, এগুলা কি হয়েছে? এগুলা ভুল হয়েছে। ঠিক আছে, ভুল এগুলা হয়েছে। ভুল হয়েছে। তাহলে আমরা যে এই পদ্ধতিতে জারণ সংখ্যা বের করতেছি, এই পদ্ধতি কি কোনো কারেক্ট পদ্ধতি বলতো? না। না। তাহলে আমাদের জারণ সংখ্যা নির্ণয়ের কারেক্ট পদ্ধতি বের করতে হবে না। রকিব হাসান বলতেছে ক্রোমিয়ামের +10 না, বল। ঠিক আছে, +10 হবে না। তাহলে আমরা চলো কারেক্ট পদ্ধতি শিখে ফেলি। ঠিক আছে, কারেক্ট পদ্ধতি শিখে ফেলি। তো জারণ সংখ্যা মানেটা কি? ঠিক আছে, জারণ সংখ্যা মানেটা কি? মনে করো তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ আছে। সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ আছে, খুব সুন্দর। তো সোডিয়াম ক্লোরাইডে তাদের মধ্যে কি আছে বলতো ভাইয়া? আয়নিক বন্ধন আছে না? তো আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়েছে? সোডিয়াম তার যোজ্যতা স্তরের একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি +1 চার্জ হয়ে গেছে, এবং ওই ইলেকট্রনটা গ্রহণ করছে ক্লোরিন, তাই সে কি হয়ে গেছে? ক্লোরাইড মাইনাস হয়ে গেছে। তাহলে বলতো ভাই এখানে ঘটনাটা কি ঘটছে? সোডিয়াম সাহেবের সোডিয়াম সাহেবের স্বাভাবিক অবস্থায় যতগুলো ইলেকট্রন থাকার দরকার ছিল, তার থেকে কি আছে? একটা কম আছে। সোডিয়াম সাহেবের স্বাভাবিক অবস্থায় যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল, তার থেকে কি আছে? একটা ইলেকট্রন কম আছে। তো যতটা ইলেকট্রন কম থাকে তাকে আমরা কি বলি? তার জারণ সংখ্যা বলি কত? +1। ঠিক আছে, মানে কম থাকলে আমরা প্লাস বলি, ইলেকট্রন কম থাকলে সেটা আমরা কি বলি? +1 বলি। আর যেহেতু একটা কম আছে, এজন্য কি আসছে? 1 আসছে। একইভাবে ক্লোরিনের স্বাভাবিক অবস্থায় যতটা ইলেকট্রন থাকার কথা ছিল, তার থেকে কি আছে বলতো ভাই? একটা বেশি আছে না? স্বাভাবিক বেশি আছে। অবস্থায় জি ভাইয়া। 17টা থাকার ছিল, জি ভাইয়া। এখন একটা অ্যাড হয়ে 18টা হয়ে গেছে। তো একটা বেশি আসছে, এজন্য তার জারণ সংখ্যা হবে 1। এবং যেহেতু ইলেকট্রন আসছে, এজন্য কি হবে? জারণ সংখ্যা হবে -1। তো আয়নিক যৌগ যারা আছে, আয়নিক যৌগের ক্ষেত্রে এই জারণ সংখ্যা যেটা, সেটা বের করা খুব ইজি। কেন? আমরা ইলেকট্রনের আদান প্রদান যেটা, সেটা খুব সুন্দরভাবে দেখে ফেলি। সমস্যাটা কোথায় বাধে? সমস্যাটা বাধে হচ্ছে ভাইয়া সমযোজী যৌগের ক্ষেত্রে, এবং যে সকল যৌগের ক্ষেত্রে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়েছে তাদের ক্ষেত্রে। তো সমস্যাটা কোন জায়গায়? মনে করো তোমার HCl একটা যৌগ গঠিত হইলো, তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন হয়েছে, তাই না? এখানে হাইড্রোজেন এবং এখানে ক্লোরিন। এই সমযোজী বন্ধন যে গঠিত হয়েছে, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন আসছে, ক্লোরিন থেকে কি আসছে? একটা ইলেকট্রন আসছে। বাট এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন কি দুইজনই সমানভাবে ইউজ করতেছে না? জি এক ভাইয়া। সমানভাবে। তো এখানে তো কারো কোনো ইলেকট্রনের গ্রহণও ঘটতেছে না, ত্যাগও ঘটতেছে না। তাইলে তাদের জারণ সংখ্যাটা আমরা কিভাবে বের করবো? আমরা যে বসায় দিই HCl এ হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1,
ক্লোরিনের জারণ সংখ্যা যে -1, এটা আমরা কিভাবে বের করি বলতো? এটা আমরা কিভাবে বলি? ঠিক আছে, উত্তরে ঋণাত্মকতা দিয়ে। হ্যাঁ দেখো, আমরা এখানে মানে NaCl এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট দেখতেছি চার্জের ব্যাপারটা, বাট এখানে কিন্তু কোনো চার্জের ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, এখানে কি নাই? চার্জের ব্যাপার স্যাপার নাই। তো এই ক্ষেত্রে আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসি যাকে বলা হয় ফর্মাল চার্জ। ঠিক আছে, চার্জ নাই বাট আমরা মনে মনে ভাববো যে চার্জ আছে। ঠিক আছে, কি ভাববো বলো তো ভাইয়া? ফর্মাল চার্জ। ঠিক আছে, কি ভাববো? ফর্মাল চার্জ। দেখো ভাই, এই হাইড্রোজেনের এবং ক্লোরিনের কি আছে? এই যে হাইড্রোজেন, এ হচ্ছে কি ক্লোরিন, তাদের মধ্যে কি আছে বলতো? সমযোজী বন্ধন আছে। এই সমযোজী বন্ধন গঠনকালে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে। এভাবে এই একটা সমযোজী বন্ধনে, ঠিক আছে, একটা সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করছে বলতো? দুইটা ইলেকট্রন দুইটা। অংশগ্রহণ করছে। দুইটা ইলেকট্রন অংশগ্রহণ করছে। তো দুইটা ইলেকট্রনের একটা আসছে হাইড্রোজেন থেকে, আরেকটা আসছে কার থেকে? ক্লোরিন থেকে। এখন দেখো, হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? ক্লোরিনের, তাই না? ক্লোরিনের কত? 3.0 প্রায়, তাই না? ক্লোরিনের হচ্ছে কত? 3। এবং হাইড্রোজেনের কত বলতো ভাইয়া? 2.1। দেখো তো, তড়িৎ ঋণাত্মকতা মানে কি? বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। এখন এই যে বন্ধন জোড় দুইটা ইলেকট্রন আছে, তাহলে এই বন্ধন জোড় ইলেকট্রন যেটা, এরা কি হবে বলতো? ক্লোরিনের দিকে চলে যাবে না একটু? এই জি ক্লোরিনের ভাইয়া। দিকে চলে যাবে না? এই বন্ধন জোড় ইলেকট্রন যেটা, সেটা কিন্তু কি হবে? এই ক্লোরিনের দিকে চলে যাবে। এবং হাইড্রোজেন থেকে কি হবে বলতো ভাইয়া? একটু দূরে সরে যাবে, তাই না? একটু দূরে সরে যাবে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি চার্জিত হওয়া বা ফর্মাল চার্জের সৃষ্টি হওয়া। দেখো, এখানে কিন্তু দুইটা ইলেকট্রন, এটা কিন্তু হাইড্রোজেন থেকে একদম চলে যায় নাই। এরা কি হয়েছে? ক্লোরিনের একটু কাছাকাছি গেছে, হাইড্রোজেন থেকে কি হয়েছে? একটু দূরে গেছে। এই জন্য কি ক্লোরিন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন কি আংশিক ধনাত্মক অংশ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো আমরা ওই জিনিসটাকেই বলতেছি চার্জিত হওয়া, চার্জিত হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা কার সাথে তুলনা করতেছি? NaCl এর সাথে তুলনা করতেছি। এখন দেখো ভাই, এই একটা বন্ধনের জন্য দুইটা ইলেকট্রন কার দিকে চলে গেল? কার দিকে চলে গেল? ক্লোরিনের দিকে। ক্লোরিনের দিকে চলে গেল, তাই না? এখন বলো তো, এই দুইটা ইলেকট্রনের দুইটাই কি হাইড্রোজেন থেকে ক্লোরিনের কাছে আসছে? একটা। না ভাইয়া, একটা তো একটা ক্লোরিনের আসছে। কাছেই ছিল। একটা আসছে, তাই না? তার মানে হাইড্রোজেন কি করছে? হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করছে। এই জিনিসটা আমরা বলতে পারি না? এই বলতে জি পারি না? ভাইয়া। ভাইয়া Yes, we বলতে পারি। can. তাহলে যেহেতু হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, হাইড্রোজেনের যে ফর্মাল চার্জ, ভাই এটা চার্জ না, এটা চার্জ না। কেন চার্জ না? সে কিন্তু আসলে ত্যাগ করে নাই। আমরা মনে মনে ভাবতেছি ত্যাগ করছে, ঠিক আছে? সে কিন্তু আসলে ত্যাগ করে নাই। এটা সমযোজী বন্ধন, ত্যাগ করা পসিবল না। তো সে কিন্তু ত্যাগ করে নাই, আমরা মনে মনে ভাবতেছি সে ত্যাগ করছে। তো এই জন্য এই হাইড্রোজেনের যে ফর্মাল চার্জ, সেটা কি হবে? +1 হবে। কেন? কারণ দুইটা ইলেকট্রনই ক্লোরিনের দিকে চলে গেছে। এখন দুইটা ইলেকট্রনের একটা তো আগে থেকে হাইড্রোজেনের ছিল, বাট আরেকটা তো ক্লোরিনেরই ছিল, তাই না? তো আলটিমেটলি হাইড্রোজেন হারাচ্ছে কয়টা ইলেকট্রন? একটা হারাচ্ছে। আর একটা ক্লোরিন, একটা। ক্লোরিন এক্সট্রা করে কয়টা ইলেকট্রন পাচ্ছে? একটা একটা। একটা। তাহলে ক্লোরিনের ফর্মাল চার্জ যেটা, সেটা কত হবে? -1 হবে। আমি কিন্তু একবারও বলতেছি না -1। যে ভাইয়া এখানে হাইড্রোজেনের চার্জ +1 হবে বা ক্লোরিনের চার্জ -1 হবে। আমি বলতেছি কি বলতো ভাই, তাদের ফর্মাল চার্জ কত হবে? +1 হবে আর -1 হবে। তো এই জিনিসটাকে আমরা কি বলতেছি? তাদের কি জারণ সংখ্যা বলতেছি না? জি এই ভাইয়া। জারণ সংখ্যা বলতেছি না? তার মানে একটা সমযোজী বন্ধনের জন্য জারণ সংখ্যার ব্যবধান কত করে সৃষ্টি হয়? কত করে সৃষ্টি হয়? 1, তাই না? একটা সমযোজী বন্ধনের জন্য জারণ সংখ্যা কত হয়? মানে এই জিনিসটা মনে করো, তোমার কাছে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন আছে। এখানে বন্ধন কয়টা? একটা। তাহলে এখানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার চার্জ কত হবে? -1। আর যার তড়িৎ ঋণাত্মকতা কম, তার চার্জ কত হবে বলো তো? +1 হবে না? +1। তো +1। একটা জি সমযোজী ভাইয়া। বন্ধন থাকলে এই ঘটনা ঘটতো। এখন মনে করো দুইটা সমযোজী বন্ধন তৈরি হলো, ঠিক আছে? দুইটা সমযোজী বন্ধন তৈরি হলো। এখানে সালফার আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। অক্সিজেনের। তাহলে বলো তো ভাইয়া, এই একটা বন্ধন থেকে অক্সিজেন অতিরিক্ত একটা ইলেকট্রন পাবে না? জি ভাইয়া। আবার নিচের বন্ধন থেকে অক্সিজেন আরেকটা অতিরিক্ত ইলেকট্রন পাবে না? জি। তাহলে জি ভাইয়া। প্রত্যেকটা সমযোজী বন্ধন থেকে কিন্তু কি চার্জের ডিফারেন্স বা ফর্মাল চার্জের ডিফারেন্স বা জারণ সংখ্যা ডিফারেন্স কত করে হচ্ছে? প্রত্যেকটা সমযোজী বন্ধন থেকে এক এক করে হচ্ছে। তাহলে এই সমযোজী বন্ধনের জন্য একটা সালফার করে। কত হচ্ছে? +1। এবং এই সমযোজী বন্ধনের জন্য সালফার কত হচ্ছে? +1। তাহলে বলো +1 তো ভাইয়া, দুইটা বন্ধনের জন্য সালফার টোটাল কত হইলো? +2 +2। আর দুইটা +2। সমযোজী বন্ধনের জন্য অক্সিজেন কত হইলো? -2। -2। এই জিনিসটা বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া।
আচ্ছা, কখনো যদি এরকম ঘটনা ঘটে, ঠিক আছে, কখনো যদি এরকম ঘটনা ঘটে যে এ আর বি দুইটা পরমাণু, ঠিক আছে, এ আর বি দুইটা পরমাণু, এর কাছে অনেকগুলা মুক্তজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে, বি এর কাছে কি আছে বলতো, ফাঁকা অরবিটাল আছে। এ কি করলো বলতো, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো। কত করলো বলতো, সন্নিবেশ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো। দেখো তো, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনে, যখন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়, তখন বলতো ইলেকট্রন একটা শেয়ার করে নাকি দুইটা শেয়ার করে? কয়টা শেয়ার করে? এই কয়টা ইলেকট্রন শেয়ার করবে? দুইটা না? এই দুইটা না? দুইটা। হ্যাঁ ভাইয়া। বি কয়টা শেয়ার করবে? একটাও শেয়ার করবে? দুইটা। দুইটাই করবে। এই এ কয়টা করবে? না ভাই, না ভাই, কোনো শেয়ার করবে না ভাইয়া। বি কি কোনো ইলেকট্রন শেয়ার করবে? না ভাই। সে কিন্তু দিবে না, কারণ সন্নিবেশ সমযোজী বন্ধনে কেবলমাত্র একটা মৌল কি করে, ইলেকট্রন প্রোভাইড করে, আরেকটা কি করে, শুধুমাত্র ভোগ করে, তাই না? মৌলের পর্যায়ভিত্তিক ধর্মে এ নিয়ে অনেক কিছু বলছি, চা বিস্কুট খাওয়া, ফুচকা খাওয়া, অনেকগুলো উদাহরণ তোমাদের দিচ্ছি যে সন্নিবেশ সমযোজী বন্ধনে যে কোনো একটা পরমাণু ইয়ে করে, শেয়ার করে, বাট ফলাফল ভোগ করে কি, দুইজনই, ঠিক আছে। এখন মনে করো এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হইলো, এর ফলে ইলেকট্রন দুইটা এই এই বি এর দিকে ঘেসে গেল। কোথায় ঘেসে গেল বলতো? বি এর দিকে ঘেসে গেল, ঠিক আছে, খুব সুন্দরভাবে বি এর দিকে ঘেসে গেল। এখন বি এর দিকে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে ঘেসে গেলে বলতো ভাইয়া বি কয়টা অতিরিক্ত ইলেকট্রন পাচ্ছে? দুইটা। দুইটা। তাহলে বি এর চার্জ কত হবে? -2। আর এ এর চার্জ কত হবে? +2। +2। তার মানে সমযোজী বন্ধনের জন্য, সমযোজী বন্ধনের জন্য প্রতিটা বন্ধনের জন্য তোমার চার্জের ডিফারেন্স কত করে হয়, বা জারণ সংখ্যা ডিফারেন্স কত করে হয়? 1 করে হয়। বাট সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য প্রতিটা বন্ধনের জন্য চার্জের ডিফারেন্স কত করে সৃষ্টি হয়? 2 করে সৃষ্টি হয়। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে চলো আমরা প্র্যাকটিস করে ফেলি, ঠিক আছে, জারণ সংখ্যা নির্ণয়। তো এগুলো আমরা পরে প্র্যাকটিস করব। তো শুরুতে আমরা সোজা সোজা থেকে শুরু করি, ঠিক আছে, সোজা সোজা থেকে শুরু করি। মনে করো সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড যে যৌগটা, এখানে অক্সিজেন, সালফার এবং হাইড্রোজেন যতগুলো আছে সবগুলোর আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। এর জন্য আমাদের কি লাগবে বলো তো ভাই? তার ইন্টারনাল স্ট্রাকচার যেটা, সেটা লাগবে। তো সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার যেটা, সেটা তোমরা জানো, আর না জানলে লুইস ডট স্ট্রাকচার নামে আমার একটা ক্লাস আছে ইউটিউবে, তো লুইস ডট স্ট্রাকচারের ক্লাসটা দেখে নিবা। লুইস ডট স্ট্রাকচারে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে সমযোজী যৌগ যারা আছে তাদের স্ট্রাকচার কিভাবে লিখতে হয় সেই প্রসেসটা আমি শিখাইছি, ঠিক আছে, কোন একটা সমযোজী যৌগের স্ট্রাকচার কিভাবে তুমি খুব সহজে লিখতে পারো, ঠিক আছে। তো ক্লাসটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, অথবা আমার ফেসবুক চ্যানেলেও পেয়ে যাবা, ঠিক আছে। তো এটা হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম পড়ানোর সময় নরমালি পড়ানো হয়। আমার সিপিবিও কোর্সেরও নেক্সট ক্লাস হবে এটার উপরে। তো দেখো, তো সালফিউরিক অ্যাসিড যেটা, সালফিউরিক অ্যাসিডের যে সংকেতটা, গাঠনিক সংকেত যদি আমি চিন্তা করি, তাহলে মাঝখানে একটা সালফেট থাকে, সালফার থাকে, ডাবল বন্ডে অক্সিজেন থাকে, ডাবল বন্ডে কি থাকে? অক্সিজেন থাকে। সিঙ্গেল বন্ডে অক্সিজেন থাকে, সিঙ্গেল বন্ডে কি থাকে? হাইড্রোজেন থাকে। সিঙ্গেল বন্ডে অক্সিজেন থাকে, সিঙ্গেল বন্ডে কি থাকে? হাইড্রোজেন থাকে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যতগুলা পরমাণু আছে সবগুলার কি করব? জারণ সংখ্যা বের করব। বলো কোনটা দিয়ে শুরু করতাম? বলো কোনটা দিয়ে শুরু করতাম? বলো। সালফার। সালফার দিয়া? ওকে, তো সালফার দিয়ে শুরু করি। দেখো সালফারের জারণ মান যেটা, সেটা আমাদের বের করা লাগবে। দেখো দেখো সালফার বন্ধন করতেছে কার কার সাথে? এই সাইডে একটা অক্সিজেন, এই সাইডে একটা অক্সিজেন, এই সাইডে অক্সিজেন, এই সাইডে অক্সিজেন। দেখো তো ভাই, এই সালফার এবং এই অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? এই সালফার এবং এই অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা? অক্সিজেন। অক্সিজেনের। তাহলে সমযোজী বন্ধন কয়টা? এই সমযোজী একটা। তাহলে একটার জন্য এই অক্সিজেন কত পাবে? -1। আর এই সালফার কত পাবে? +1 না? +1। জি ভাইয়া। অবশ্যই +1 পাবে। সুন্দর, লিখে ফেলি। তাহলে এই প্রথম বন্ধনের জন্য অক্সিজেন পাবে -1, সালফার কি পাবে? +1, ঠিক আছে। তারপরে দেখো এই সাইডের অক্সিজেনের জন্য, বাম পাশের অক্সিজেনের জন্য অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি সালফারের চেয়ে বেশি, এবং তাদের মধ্যে সমযোজী বন্ধন কয়টা আছে? একটা। তো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যেহেতু সমযোজী বন্ধন একটা, তো তড়িৎ ঋণাত্মক পাবে কি? একটা -1, আর তড়িৎ ধনাত্মক কে পাবে? একটা +1, তাই না? তাহলে আরো একটা +1 পেয়ে গেল সালফার, তাই না? আরো একটা +1 পাইছে। তাহলে এদিক থেকে একটা +1 পাইছে, এদিক থেকে আরেকটা +1 পাইছে। দেখো তো ভাই, এই নিচের দিকে অক্সিজেন আর সালফারের মধ্যে কি আছে? দুইটা সমযোজী বন্ধন আছে। এই দুইটা সমযোজী বন্ধন আছে না? জি ভাইয়া। জি ভাই। বলো অক্সিজেন আর সালফারের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার?
অক্সিজেনের। অক্সিজেন। একটা তাহলে একটা সমযোজী বন্ধনের জন্য অক্সিজেন পাবে একটা -1, দুইটা সমযোজী বন্ধনের জন্য কত পাবে? দুইটা -1, তার মানে এটা -2। -1। তাহলে সালফারও কি পেয়ে যাবে? দুইটা +1, মানে +2 পেয়ে যাবে না? এই পাবে না? জি আবার দেখো উপরের দিকেও কি আছে, সালফার আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড আছে, ঠিক আছে, দুইটা সমযোজী বন্ধন আছে, এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? সালফার অপেক্ষা বেশি। তাহলে দুইটা সমযোজী বন্ধনের জন্য অক্সিজেন কত পাবে? -2, সালফার কত পাবে? +2। তাহলে দেখো সালফার কি কি পাইছে? একটা +1 পাইছে, আরেকটা +1 পাইছে, একটা +2 পাইছে, আরেকটা +2 পাইছে, টোটাল কত হয়েছে? 6 +6 +6 হয়েছে। তাহলে এই যৌগটাতে সালফারের জারণ মান কত? +6 +6, ঠিক আছে, +6। এখন দেখো সালফারের তো বের করে ফেললাম, বলো তো এই অক্সিজেনের কত? -6 কত? এই অক্সিজেনের কত? এই যে সালফারের জন্য -2 পাইছে। হ্যাঁ, আর কারোর সাথে কি তার বন্ধন আছে? না ভাই, নাই। তাহলে অক্সিজেনের টোটাল কত হবে? -2, তাই না? -2 আবার দেখো তো উপরের অক্সিজেনের কত হবে? -2 শুধুমাত্র -2, আর তো নাই। বলো তো ভাইয়া মাঝখানের অক্সিজেনটার কত হবে? দেখো এই সালফারের জন্য অক্সিজেন পাচ্ছে -1, বাট তার বন্ধন কি শেষ হয়েছে? না ভাই, না, হাইড্রোজেনের সাথে আছে হাইড্রোজেনের সাথে বন্ধন আছে। কয়টা বন্ধন? একটা। একটা। হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেন অক্সিজেন। তাহলে এই বন্ধনের জন্য, একটা বন্ধনের জন্য অক্সিজেন পাবে -1, আর হাইড্রোজেন কত পাবে? +1। তাহলে এই অক্সিজেন টোটাল কয়টা কি পাইতেছে? দুইটা -1 পাচ্ছে। তাহলে এই অক্সিজেনের আলটিমেটলি কত হচ্ছে? -2 -2। এবার চলো বাম পাশের অক্সিজেনের কত হবে বলো তো, সেম ওয়েতে? -2 আর হাইড্রোজেনের +1। তার মানে এখানে যতগুলো অক্সিজেন আছে প্রত্যেকটারই কত হয়েছে? আলটিমেটলি -2 হয়েছে। যতগুলো হাইড্রোজেন আছে প্রত্যেকটার +1 হয়েছে, এবং সালফারের কত হয়েছে? +6 হয়েছে। ঠিক আছে, তো সুন্দর, খুব সুন্দর কথা। তাহলে এবার আরেকটা লিখে ফেলো, আমি এগুলা ইয়ে করি। ব্লিচিং পাউডারটা আমি একটু বের করি, ঠিক আছে, ব্লিচিং পাউডার। তো চলো ব্লিচিং পাউডার নিয়ে একটু চিন্তা করি। তো ব্লিচিং পাউডারের সংকেত কি? দেখো ক্যালসিয়ামের সাথে এক হাতে কি আছে? এক হাতে আছে OCl, আর এক হাতে কি আছে? Cl। তার মানে ক্যালসিয়ামের সাথে এক হাতে আছে কে? Cl, আর এক হাতে কি আছে? OCl, তাই না? এটাই কি ব্লিচিং পাউডারের সংকেত না? জি ভাই। এটাই ব্লিচিং পাউডারের সংকেত। তাহলে বলো তো এখানে এখানে ক্যালসিয়াম এবং ক্লোরিনের মধ্যে বন্ধন আছে, ঠিক আছে, এটা আয়নিক হোক সমযোজী হোক যাই হোক, ঠিক আছে, আলটিমেটলি ক্যালসিয়াম কি ধনাত্মক এবং ক্লোরিন কি ঋণাত্মক। তাহলে একটা বন্ধনের জন্য ক্লোরিন কি পাবে? -1, আর একটা বন্ধনের জন্য ক্যালসিয়াম কি পাবে? +1 না? জি ভাইয়া। এই +1 হবে। আবার দেখো তো তাহলে এই ক্লোরিনটার টোটাল জারণ সংখ্যা কত? -1। দেখো ক্যালসিয়ামের কত বের করতে আমাদের কি লাগবে? আরো বন্ধন কনসিডার করা লাগবে। দেখো ক্যালসিয়াম আরো একটা বন্ধনে আছে অক্সিজেনে, বন্ধন কয়টা? একটা। ক্যালসিয়াম এবং অক্সিজেনের মধ্যে ধনাত্মক কে আর ঋণাত্মক কে? অক্সিজেন ঋণাত্মক, ক্যালসিয়াম ধনাত্মক। তাহলে অক্সিজেন কত পাবে? -1, ক্যালসিয়াম কি পাবে? +1। তাহলে এই ক্লোরিনের -1, এই ক্যালসিয়ামের কত? +2। দেখো তো ভাই এখানে আবার দেখো অক্সিজেনেরটা যদি আমরা বের করতে চাই, অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে কি আছে? আরেকটা সমযোজী বন্ধন আছে না? জি ভাইয়া। বলো অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? কার? অক্সিজেন। এই অক্সিজেনের 3.5, ক্লোরিনের কত? 3। আমরা কি জানি অক্সিজেন ফ্লোরিনের পরে দ্বিতীয় সর্বোচ্চ কি? তড়িৎ ঋণাত্মক মৌল। ঋণাত্মক মৌল। তাহলে বলো তো ভাই এখানে সমযোজী বন্ধন আছে একটা, যে তড়িৎ ঋণাত্মক সে কি পাবে? -1, যে ধনাত্মক সে কি পাবে? +1। তাহলে এই অক্সিজেনের কত? -2, আর এই ক্লোরিনের কত? এই ক্লোরিনের +1। এখন বলো যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে যে ব্লিচিং পাউডারে ক্লোরিনের জারণ সংখ্যা কত, তুমি কত বসাবা? এই কত বসাবা? দুইটা। একটা হচ্ছে +1, আরেকটা হচ্ছে কি? -1। ঠিক আছে, অন্য কিছু বসাইতে যায়ও না। এই দুইটাই কি? দুইটা ক্লোরিনের জারণ সংখ্যা। অক্সিজেনের সাথে যে ক্লোরিন থাকে তার জারণ সংখ্যা হচ্ছে +1, ক্যালসিয়ামের সাথে যে ক্লোরিন থাকে তার জারণ সংখ্যা কত? -1। তার মানে কি বুঝতে পারতেছো যে ভাইয়া একই যৌগে একই পরমাণুর ডিফারেন্ট জারণ সংখ্যা থাকতে পারে? থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, ঠিক আছে, অবশ্যই থাকতে পারে। এখন যদি আমি বলি তোমাদের যে এই যৌগটাতে ক্লোরিনের এভারেজ জারণ সংখ্যা কত, ঠিক আছে, ক্লোরিনের এভারেজ জারণ সংখ্যা কত বের করতে পারবা? একটা ক্লোরিনের -1, আরেকটা ক্লোরিনের +1, ক্লোরিন আছে কত? টোটাল দুইটা, তাহলে এভারেজ কত হবে? 0 না? +1 এভারেজ হচ্ছে 0।
তার মানে ক্লোরিনের এভারেজ জারণ মান কত হচ্ছে? 0 হচ্ছে। তো আমরা যে ওই যে আগের পদ্ধতিটা বের করতাম, আগের পদ্ধতি দিয়ে বের করো, দেখো 0ই আসবে। ঠিক আছে, তার মানে আমরা আগের পদ্ধতি যেটা দিয়ে করতাম এক্স ধরে, ওইটা দিয়ে আমরা মূলত কি পাই? এভারেজ জারণ সংখ্যা যেটা সেটা পাই, অ্যাকচুয়াল জারণ সংখ্যা আমরা পাই না। ঠিক আছে, আমি ক্লিয়ার করতে পারছি ভাইয়া? এই পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে চলো আমরা আরো কিছু প্র্যাকটিস করি। তো চলো, কারোজ অ্যাসিড বলে এটাকে। ঠিক আছে, কারোজ অ্যাসিড বলে H2SO5। এটার সালফারের জারণ সংখ্যা +8, না 8 না হইলে কি হবে সেটা আমরা বের করব। তো এই যে যৌগটা, এটার একটা সুন্দর নাম আছে, এটাকে কারোজ অ্যাসিড বলা হয়। ঠিক আছে, তোমাদের নেক্সট এক্সামের কোয়েশ্চেন, নিচের কোনটি কারোজ অ্যাসিডের সংকেত? লিখো। তোমাদের নেক্সট ডেইলি এক্সামের কোয়েশ্চেন পরশু দিন আমি দিব, আর রবিবার দিন আমি দিব। ঠিক আছে, নিচের কোনটি কারোজ অ্যাসিডের সংকেত? লিখো, মানে টিক দিবা আর কি। তো এই যৌগটার কি কারোজ অ্যাসিডের সংকেত। তো আমরা যদি লুইস ডট স্ট্রাকচার আঁকাইতে পারতাম তাহলে এটার সংকেত আমরা লিখতে পারতাম। তো ওই ক্লাসটা অবশ্যই দেখবা। তো এটার সংকেত আমি আঁকাই দিই, বইতে দেওয়া আছে যেহেতু। তো এটার সংকেত হবে এরকম, সালফারের সাথে অক্সিজেন, অক্সিজেন, এই সাইডে কি থাকবে? OH, এই সাইডে কি আছে? একটা অক্সিজেন আছে, আরেকটা অক্সিজেন আছে, আরেকটা H আছে। তো এটা হচ্ছে আমাদের H2SO5 এর নরমাল স্ট্রাকচার। ঠিক আছে, নরমাল স্ট্রাকচার। তো আমাদের উদ্দেশ্য কি? বাকিগুলা জাহান নামে যাক, বাকিগুলো আমরা বের করতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে সালফারেটটা বের করার। ঠিক আছে, পাশাপাশি এই অক্সিজেন গুলারও বের করো। ঠিক আছে, আচ্ছা বের করবো, যতগুলা দরকার সবই বের করবো। তো আমরা শুরুতে সালফারেটটা বের করে ফেলি। সালফারের জারণ মান কত? ঠিক আছে, তো সালফারের জারণ মান বের করার জন্য আমাদের দেখতে হবে সালফারের কার কার সাথে বন্ধন আছে। দেখো তো সালফারের ডান দিকে কার সাথে বন্ধন আছে? অক্সিজেন। কার সাথে বন্ধন আছে? অক্সিজেনের অক্সিজেন। সাথে। কয়টা বন্ধন? একটা একটা। সমযোজী বন্ধন। একটা সমযোজী বন্ধন। তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? অক্সিজেনের। তাহলে একটা বন্ধনের জন্য অক্সিজেন -1 পাবে, সালফার কত পাবে? +1। +1। আবার আবার বাম পাশে অক্সিজেনের সাথে একটা বন্ধন আছে, সমযোজী বন্ধন। তো একটা সমযোজী বন্ধনের জন্য অক্সিজেন পাবে কি? -1, সালফার কি পাবে? +1। +1। উপরের দিকে অক্সিজেনের সাথে দুইটা বন্ধন আছে, তো দুইটা বন্ধনের জন্য অক্সিজেন পাবে -2, -2 -2 +2। আবার নিচের দিকে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের জন্য সালফার পাবে কি? +2, অক্সিজেন কি পাবে? -2। -2 তাহলে সালফার পাচ্ছে কি? একটা +2, আরেকটা +2, আরেকটা +1, আরেকটা +1, তাহলে টোটাল কত হয়? +6। +6। তাহলে H2SO5 দেখে হুট করে সালফারের জারণ মান কত বসাবা না? +8 বসাবা না। ঠিক আছে, +6 বসাবা। ঠিক আছে, এটা তোমাদের রিসেন্ট টাইমে খুব খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কয়েকদিন পরেই তোমাদের অ্যাডমিশন টেস্টে আসা শুরু হবে, যেহেতু হাজারি নাকসারের বইতে নতুন করে এগুলো অ্যাড করা শুরু করছে এই জন্য। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এগুলা করবা। ঠিক আছে, তো পরবর্তীতে চলো আমরা আরো প্র্যাকটিস করি। আচ্ছা এখন বলো, আমি যদি বলি এই যে এই অক্সিজেনটার জারণ সংখ্যা কত, বা এই অক্সিজেনটার জারণ সংখ্যা কত, বের করো তো। -1, দ্বিতীয়টা -2। কত হবে? দেখো, তোমাদের আমি একটা কথা বলি, মনে করো আমি নাইট্রোজেন নিলাম N2। ঠিক আছে, N2 এর মধ্যে কি আছে? নাইট্রোজেন নাইট্রোজেন সমযোজী বন্ধন আছে। আচ্ছা এটা বেশি কঠিন হয়ে গেছে। মনে করো H2 নিয়ে নিলাম, তো তিনটা বন্ধন, তো আমি একটা বন্ধন দিয়ে ব্যাখ্যা করি। মনে করো হাইড্রোজেন হাইড্রোজেন একটা সমযোজী বন্ধন আছে। দেখো তো ভাই, এখানে যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, এই বন্ধন জোড় ইলেকট্রনের একটা ইলেকট্রন আসছে হাইড্রোজেন থেকে, আরেকটা ইলেকট্রন আসছে কি? হাইড্রোজেন থেকেই। এখন তাদের মধ্যে কি আছে? সমযোজী বন্ধন আছে। তাদের মধ্যে কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন নাই, তাদের মধ্যে কি আছে? সমযোজী বন্ধন আছে। এখন যেহেতু তাদের মধ্যে সমযোজী বন্ধন আছে, বলতো ভাই এই মাঝখানের ইলেকট্রন গুলা কি এই হাইড্রোজেন বা ওই হাইড্রোজেন কোনো দিকে যাবে? যাবে না। তাহলে এই হাইড্রোজেনও কোনো অতিরিক্ত ইলেকট্রন পায় নাই, এই হাইড্রোজেনও কি পায় নাই? কোনো অতিরিক্ত ইলেকট্রন হারায় নাই। তাহলে এরও কত হবে? 0 হবে। এরও কত হবে? 0 হবে। একইভাবে নাইট্রোজেন, এটারও 0 হবে, এটারও কত হবে? 0 হবে, তাই না? তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুইটারই কি হয়ে যাবে? 0 হবে। সন্নিবেশ মানে তো দিয়ে দিছে, তাইলে তো আলাদা, ওইটা আলাদা হিসাব। ঠিক আছে, সন্নিবেশের ক্ষেত্রে আলাদা হিসাব, বাট সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুইটারই 0 হবে। এখন তুমি চিন্তা করো, মাঝখানের এই অক্সিজেনটার কথা তুমি যদি চিন্তা করো, এই অক্সিজেনের এই সালফার থেকে কত আসতেছে? -1 আসতেছে। বাট তার পাশের অক্সিজেন থেকে কত আসবে? 0। তাইলে -1 আর 0 যোগ করলে কত হয়? -1 আবার এই অক্সিজেনটার হাইড্রোজেনের জন্য কত পাবে? -1। আর অক্সিজেনের জন্য কত পাবে? 0। তাহলে তার কত হবে? -1, তাই না? তার মানে এই মাঝখানের দুইটা অক্সিজেনের কত? -1 করে। এই জিনিসটা আমরা কোথায় দেখছি জানো? হাইড্রোজেন পারঅক্সাইড পড়ে আসছিলাম না একটু আগে? পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কেন হয় -1? এই জন্য হয়। ঠিক আছে, এই জন্যই হয়, আর কোনো রিজন নাই। পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান এই জন্যই -1 হয়, আর কোনো রিজন নাই। ঠিক আছে, এই যে দেখো, এই হাইড্রোজেন থেকে -1 পাচ্ছে, এই অক্সিজেন থেকে তো পাচ্ছে না। -1 আর 0 যোগ করলে কত হয়? -1 হয়। আবার এই হাইড্রোজেন থেকে এটা -1 পাচ্ছে, অক্সিজেন থেকে তো পাচ্ছে না, তাহলে কত হয়? -1 আর 0
-1ই হয়। তো এই জন্যই পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয়? -1 হয়, যেটা তোমরা 9 10 এ মুখস্থ করছো। ঠিক আছে, আচ্ছা তাহলে ওকে, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে বলো তো, আচ্ছা চামে চুমে করে এই অক্সিজেনটাও বের করে ফেলো তো একটু ইয়ে করে। এটা বুঝতে পারতেছি -2ই হবে, তাই না? দুই সাইডে দুইটা ধনাত্মক, হ্যাঁ -2 হবে। তাহলে কারোজ অ্যাসিডের সবগুলোরও আমরা বের করে ফেলছি, তাই না? সবগুলোরও বের করে ফেলছি। তাহলে কারোজ অ্যাসিডের পরে মনে হয় আমি আরেকটা সংকেত লিখছিলাম, ওই CrO5, ঠিক আছে, CrO5, ঠিক আছে, CrO5। তাহলে চলো CrO5 যেটা, এটারও সেম আমাদের সংকেত লিখতে হবে। সংকেত লিখলে এরকম হবে CR, এটা সংকেতটা অনেক অনেক সুন্দর একটা সংকেত। এত মেসেজ কে দিচ্ছে ভাই? নেট প্রবলেম। ওকে, নেট প্রবলেম হইলে রেকর্ড দেখবা, ঠিক আছে, নেট প্রবলেম হইলে কি দেখবা? রেকর্ড দেখবা, সোজা হিসাব। ঠিক আছে, তো এটা হচ্ছে CrO5 এর সংকেত। ঠিক আছে, ক্রোমিয়াম কি একটা ধনাত্মক জিনিস, অক্সিজেন কি একটা ঋণাত্মক জিনিস? এবার বলো কত হবে ক্রোমিয়ামের, বলো। 6 +6, অবশ্যই +6 +6 হবে। হ্যাঁ +6 হবে। আর অক্সিজেন গুলার -1 -2 উপরেরটা -2 বাকিগুলা 1 বাকিগুলো -1। ওকে ওকে, শিখে গেছো তোমরা। উপরেরটা -2, বাকিগুলা কি -1, তাই না? আর ক্রোমিয়ামের +6 হবে। তো এটা আর বলার কোনো দরকার নেই, তাই না? তো এটা আমি আর দেখাবো না, যা বাসায় করে নিবে, এটা SW ভাষা। ঠিক আছে, তাহলে চলো আমি আর আর কি কি দিছিলাম বাকিগুলো একটু সলভ করি। তো Na2H2O3, ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3, ঠিক আছে। তো এটা সংকেত যদি তুমি চিন্তা করো, এখানে সালফার থাকে মাঝখানে, তো এই সাইডে থাকে কি একটা অক্সিজেন, এই সাইডে থাকে আরেকটা অক্সিজেন, এই সাইডে ডাবল বন্ডে আরেকটা অক্সিজেন, এখানে আরেকটা সালফার থাকে। বাট শর্ত হচ্ছে ভাইয়া, এই সালফারটা সন্নিবেশ সমযোজী বন্ধনে থাকে। কি বন্ধনে থাকে? সন্নিবেশ সমযোজী বন্ধনে থাকে। ঠিক আছে, এখানে এই গ্যাঞ্জাম। তো এখানে থাকে সোডিয়াম প্লাস, ঠিক আছে, এখানে কি থাকে? সোডিয়াম প্লাস। তো এখানে একটা বন্ধন, আয়নিক বন্ধন। ঠিক আছে, তো এখন তুমি কি করবা? তুমি এই সালফার গুলার কি করবা? মনে করো ইয়ে বের করবা। পোলাপান এত কিছু কেন দিতেছে? এবার বলো যে এখানে সালফারের জারণ মান কত? মাঝখানে সালফার যেটা, কত? দেখো এই অক্সিজেনের সাথে একটা কি আছে, বলো। +4। একক বন্ধন আছে, একক বন্ধনের জন্য এটা কি হবে? এটা হবে +1, এটা কত হবে? -1, তাই না? 1 আবার এই অক্সিজেনের জন্য এটা কি হবে? +1, এই অক্সিজেনের জন্য কত? -1 -1, ঠিক আছে, -1। ওকে ওকে ওকে। আবার দেখো তো নিচে কয়টা বন্ধন আছে? দুইটা বন্ধন। তো দুইটা বন্ধনের জন্য অক্সিজেনের কি হবে? -2, সালফারের কথা হবে +2, তাই না? +2। দেখো তো ভাই উপরে কি আছে? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য একটা বন্ধনের জন্য ডিফারেন্স কত করে হয়? 2। দুইটা। যে পাচ্ছে সে কি -2, যে দিচ্ছে সে কি +2। তাহলে দেখো তো এই মাঝখানের সালফার +2 +2 +1 +1, তাহলে কত হয়? +6। তার মানে মাঝখানের সালফারটার হচ্ছে +6, আর উপরের সালফারটার কত? -2 তার মানে এই যে সোডিয়াম থায়োসালফেটে একটা সালফারের কত? -2, আর একটা সালফারের +6। বলো তো তাদের এভারেজ জারণ মান কত হবে? 2 +6 -2 ডিভাইড বাই কত? 2। তার মানে কত? +2। খালি 2 বললে হবে না, জারণ সংখ্যায় প্লাস মাইনাস ইনক্লুড করবা। তো এটা গেল সোডিয়াম থায়োসালফেট। তো চলো সোডিয়াম টেট্রাথায়োনাইডটাও দেখে ফেলি। তো সোডিয়াম টেট্রাথায়োনাইডের সংকেত হচ্ছে Na2S4O6, ঠিক আছে। এটা সংকেত হচ্ছে কিরকম? এটা সংকেত হচ্ছে, এটা সংকেত আরো জটিল, ঠিক আছে। তো এই সাইডে হচ্ছে তোমার মাঝখান দিয়ে 4টা সালফার এভাবে থাকে, ঠিক আছে, সালফার এইভাবে থাকে। তো এখানে অক্সিজেনের সাথে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন, এখানে অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে, এখানেও অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন, এখানেও কি অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন। এখানে অক্সিজেন থাকে আর কে থাকে? সোডিয়াম প্লাস, ঠিক আছে। এখানে কে থাকে? অক্সিজেন আর কি সোডিয়াম প্লাস, ঠিক আছে। তো এখন বলো তো ভাই, এই যে এই সালফারটার জারণ সংখ্যা কত? মনে করো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার সালফার, এটা হচ্ছে 4 নাম্বার সালফার, ঠিক আছে। তো 1 নাম্বার সালফারের জারণ সংখ্যা কত বলো তো? কত? দেখো দেখো, সুন্দর সুন্দর। 5 না 8? কত? 5। না ভাই +6 হবে। +6 +5 +6 হবে। আচ্ছা চলো চলো দেখি, চলো দেখি, চলো দেখি। আচ্ছা বাম দিকের অক্সিজেনের জন্য একটা সমযোজী বন্ধন, তাহলে অক্সিজেন পাবে কি? -1,
সালফার পাবে কি প্লাস Plus one. 1 ডান দিকে আছে সালফার, ডান দিকে কি আছে সালফার, এটা কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা কি সমযোজী বন্ধন, তাহলে সালফারের জন্য এ কি পাবে 0, এ কি 0 পাবে 0 Zero. উপরে কি সন্নিবেশ সমযোজী minus বন্ধন, 2 plus 2 যে নিচ্ছে -2, যে দিচ্ছে কি +2, plus নিচেও 2 কি সন্নিবেশ সমযোজী বন্ধন, যে দিচ্ছে সে +2, যে নিচ্ছে -2, তাহলে সে কি ভাইয়া, পাচ্ছে +2 +2 plus 2 plus 1 তাহলে কত +5, plus Plus 5 five. তাহলে 1 নাম্বার সালফারের কত plus 5 +5, 2 নাম্বার সালফারের কত 0 এইদিকেও সালফার 0 পাচ্ছে, এদিকেও সালফার কত পাচ্ছে 0, তাহলে 2 নাম্বার সালফারের কত, এটা হচ্ছে 1 নাম্বার +5, 2 নাম্বারের কত বলো তো ভাইয়া 0 3 নাম্বারের কত 3 number 0 3 নাম্বারও 0, 4 নাম্বারের কত 5 3 number plus 5 +5, তাহলে বলো তো ভাইয়া 1 নাম্বার সালফারের +5, 2 নাম্বার সালফারের 0, 3 নাম্বার সালফারের 0, 4 নাম্বারের কত +5, তাহলে এভারেজ কত হবে 10 ভাগ 4 plus এভারেজ 5 হবে plus এই যে +5 0 যোগ 0 যোগ 0 যোগ +5 ডিভাইড বাই কত 4 4 সমান কত 4 প্লাস 2.5, 2.5 তো দেখছো আমরা যে ওই এক্স ধরে করছিলাম 2.5 পেয়েছিলাম না, জি ভাই তো আমরা পাইছি মূলত কোনটা এভারেজটা, ঠিক আছে, তো আর কি আর কোনটা কোনটা লিখছিলাম দেখি তো, এটাও তোমরা বুঝে গেছো, আমরা আর কি কি উদাহরণ লিখছিলাম, আচ্ছা তো এবার আমরা নতুন টাইপের দুই একটা করে আমরা আমাদের ক্লাস শেষ করে ফেলবো, অনেকক্ষণ পড়াইছি ভাই, এতক্ষণ পড়া আসলে মানে ওই ক্লাস করা উচিত না, ক্লাস যত ছোট হয় তার ইফেক্টিভনেস তত বেশি হয়, ঠিক আছে, তারপরেও 1 ঘন্টার কম ক্লাস করে আসলে হয় না, 1 ঘন্টা করানোই লাগে, নইলে সিলেবাস শেষ হবে, ঠিক আছে, যদি আমার সাথে থাকতো আমি প্রত্যেকটা ক্লাস আধা ঘন্টা 40 মিনিট করে করে নিতাম, বাট সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে আমি যা যা পড়াইতে চাই আমি মন মতো তোমাদের পড়াইতে পারবো না, ঠিক আছে, আর তোমরা শিখতেও পারবে না, এই জন্য আসলে নিতে হয়, ঠিক আছে, তো মনে করো Fe2O3, ঠিক আছে, আর হচ্ছে FeO, বলো তো Fe2O3 তে আয়রনের জারণ মান কত, বলো Fe2O3 তে আয়রনের জারণ মান কত, আমি একটু সুন্দর করে এটা আঁকাই, ঠিক আছে, plus 3 plus 3 ঠিক আছে, আমি একটু সুন্দরভাবে আঁকাই, তো এই বন্ধনগুলা আয়নিক হইতে পারে সমযোজী হতে পারে, এটা আমাদের কনসার্ন না, কারণ আয়নিক হোক সমযোজী হোক আমরা ওই তড়িৎ ঋণাত্মক তড়িৎ ধনাত্মক দিয়ে বুঝে ফেলবো, ঠিক আছে, তো দেখো দেখো ভাই এখানে মনে করো সবগুলা সমযোজী বন্ধন, তো দেখো এই এখানে আয়রনের সাথে এই সাইডে কয়টা বন্ধন আছে সমযোজী 2টা, তাহলে অক্সিজেন থেকে অবশ্যই আয়রন কি তড়িৎ ধনাত্মক, তাহলে আয়রনের কত হবে 2টা বন্ধনের জন্য +2, অক্সিজেনের কত -2, আবার এই সাইডে আয়রনের সাথে কয়টা বন্ধন আছে একটা, তাহলে একটা -1, এটার কি +1, তাহলে আয়রন এই আয়রনটার কত হইলো +3, আবার দেখো এই আয়রনের এই সাইডে একটা বন্ধন আছে, একটা বন্ধনের জন্য অক্সিজেন -1 +1, ঠিক আছে, এই ডাবল Same. বন্ডে অক্সিজেন আছে তাহলে -2 +2, তাহলে দুইটা আয়রনেরই কত plus 3 +3 +3, আবার দেখো তো ভাইয়া FeO যেটা এটা হচ্ছে দেখতে কিরকম এরকম, তাহলে বলো তো -2 আয়রন জারণ মান কত -2 plus 2 -2 +2 হ্যাঁ plus এই 2 আয়রনের +2, আয়রনের plus 2 আয়রন হচ্ছে +2, এখন এখন তোমাকে বলে দিল যে ভাইয়া Fe3O4 এই যৌগটাতে আয়রনের জারণ মান কত? বলো তো কত, তাড়াতাড়ি বলো, না বললে খাবার দিব না, এখন শোনো এখানে যে ঝামেলাটা হয় কি জানো, বাস্তবে Fe3O4 এই টাইপের কোনো যৌগ নাই, ঠিক আছে, এই টাইপের যৌগ নাই, তোমরা সংকর ধাতুর নাম শুনছো, সংকর ধাতুতে কি হয় একাধিক ধাতু একসাথে অবস্থান করে না, মনে করো অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এটা বা জিঙ্ক কপার, ঠিক আছে, এটা কি করে একই জায়গায় অবস্থান করে তাই না, এই একই জায়গায় অবস্থান করে না, তো ওইটাকে আমরা কি বলি সংকর ধাতু বলি, এবং ওইটাকে আমরা আলাদা যৌগ হিসেবে বলি, যে পিতল কাঁসা ব্রোঞ্জ এই টাইপের নাম দিই তাই না, এই টাইপের নাম দিই, তো Fe3O4 যেটা এটাও কি আলাদা কোনো যৌগ না, এটাও কি একটা সংকর, যেখানে কে কে থাকে magnetite Fe2O3, এর নাম হ্যাঁ ম্যাগনেটাইট, ঠিক আছে, মানে এটাও একটা সংকর, ঠিক আছে, যেখানে কে থাকে Fe2O3 আর কি থাকে Fe থাকে, তো এই দুইটা কি থাকে আলাদা আলাদা ভাবে একটা জায়গায় যখন থাকে তখন ওইটাকে আমরা কি ডাকি Fe3O4 ডাকি, ঠিক আছে, তার মানে Fe3O4 এর ভিতরে আলটিমেটলি দুইটা যৌগ থাকে, কয়টা যৌগ থাকে দুই ধরনের দুইটা যৌগ থাকে, একটা হচ্ছে Fe2O3 আর একটা কি FeO, বলো তো ভাইয়া Fe2O3 তে যে দুইটা আয়রন থাকে তাদের জারণ মান কত, +3 +3 একটার +3 আরেকটার কি +3, আবার Plus FeO তে যে আয়রন থাকে সেটাতে জারণ মান কত হয় আয়রনের +2 +2, 2 তার মানে Fe3O4 এ যে আয়রন গুলা থাকে ওই আয়রন গুলার জারণ মান কত, একটার +3 আরেকটার +3 +5 আরেকটার কত
এই আরেকটা +2 মানে তিনটা থাকে না, তিনটার ভাই। মধ্যে দুইটা থাকে হ্যাঁ ভাই। Fe2O3 এর মধ্যে, তাদের জারণ মান +3 করে, আরেকটা থাকে FeO এর মধ্যে, তার জারণ মান কত? এই তার জারণ মান কত? +2 +2। ঠিক আছে, তার মানে এই Fe3O4 এ যে তিনটা আয়রন থাকে, একটার জারণ মান +3, আরেকটার +3, আরেকটার কত +2। একইভাবে Pb2O3, ঠিক আছে, Pb2O3 এটাও দুইটা জিনিসের সংকর, একটা হচ্ছে PbO2, আরেকটা কি PbO। তো এটা তোমরা বাসায় করে নিবা, ঠিক আছে, এটা তোমরা বাসায় করে নিবা। তো এই ছিল মোটামুটি আমাদের জারণ বিজারণের বেসিক কনসেপ্ট। আগামী ক্লাসে, ঠিক আছে, আমরা তুল্য সংখ্যার একটু রিক্যাপ করব। তুল্য সংখ্যা 2-1 দিন আগে পড়াইছি এসি পেজে, তো ভুলার কথা না। তো তুল্য সংখ্যা বলেই আমরা কি করব, জারণ বিজারণ সমতাকরণ করব ইনশাআল্লাহ। আগামী রবিবারে আমরা জারণ বিজারণ সমতাকরণ শিখে ফেলবো, ঠিক আছে। তাহলে